সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি একরাশ ভালোবাসা। দর্শক শ্রোতা, একটা জামানা ছিল যখন গাছের পাতা নড়াচড়া করলে মানুষজন মনে করতো যে ভূত এসেছে, ভূত এসে গাছের পাতাকে নাড়া দিচ্ছে। পৃথিবীতে বিজ্ঞান এলো, আর বিজ্ঞান আস্তে আস্তে আবিষ্কার করে দিল যে না, পৃথিবীতে বাতাসের অস্তিত্ব আছে, আর বাতাস আসলে গাছের পাতা নড়াচড়া করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখনও এই দুনিয়াতে একদল মানুষ আছে যারা মনে করে যে সত্যি ওই গাছের পাতাকে ভূতেই নাড়াচাড়া দিচ্ছে। তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফসানা ইসলাম তিথির জীবনের বাস্তব গল্পটা। আপনি বিশ্বাস করুন দর্শক শ্রোতা, ওনার জীবনের গল্পটা শোনার পর আমি 5 মিনিটের মতো পুরো স্তব্ধ হয়ে গেলাম। এটাও কি সম্ভব? মানুষ বোকা হয়ে শুনেছি, কিন্তু এতটাও বোকা কি হতে পারে? তিথিকে হয়তো আজকে আমরা সবাই বোকা বলবো, কিন্তু বিশ্বাস করেন আপনার আশেপাশে আমরা প্রতিনিয়ত এমন বোকামিগুলো করে যাচ্ছি, জেনে কিংবা না জেনে। আজকের জীবনে গল্পটা প্রতিটা মানুষের জন্য সত্যি অনেক বেশি শিক্ষণীয়। তাই সবার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করে যাব গল্পটা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে আফসানা ইসলাম তিথি, আমার বাড়ি পার্বত্য জেলা রাঙামাটি। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শোনানোর আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে কিছু বলে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে আমার বড় ভাইয়া। আমাদের পরিবারে আমাদের বাবাও ছিল, কিন্তু আমার যখন 6 বছর বয়স তখন আমার আব্বাকে শান্তিবাহিনীরা গুলি করে মেরে ফেলে। আপনারা হয়তো অনেকেই শান্তিবাহিনীকে চিনেন না, আমি আপনাদেরকে শান্তিবাহিনীর সাথে পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন পাহাড়ি যে মানুষগুলো যুদ্ধ করেছিল, তারা যুদ্ধ শেষে বাংলাদেশ সরকারের কাছে তাদের অস্ত্রশস্ত্রগুলো জমা দেয়নি। সেই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন পাহাড়িদের বাড়িতে অথবা বাঙালিদের বাড়িতে গিয়ে রাতের বেলায় ডাকাতি করে। ওই ডাকাত বাহিনীকে আমরা পাহাড়ি মানুষজন শান্তিবাহিনী নামে চিনি। যাই হোক, আমি ছোটোবেলা থেকে আসলে পড়াশোনা অনেক বেশি মেধাবী ছিলাম। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি এবং তখনকার পর থেকে আমার মায়ের অনেক ইচ্ছা যে মা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে, কিন্তু আমাদের পারিবারিক অবস্থাটা আমাদের সংসারটা আসলে সচ্ছল একটা সংসার ছিল না। ভাইয়া যদি একবার জঙ্গলার ভিতরে যাইতো, যে টাকা উপার্জন করতে পারতো সে টাকা দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলতো। আমার ভাইয়ার আসলে পার্মানেন্ট কোনো চাকরি ছিল না। ভাইয়া জঙ্গলার ভিতর থেকে কাঠ কাটতো, অনেক সময় মধু আনতো, অনেক সময় জঙ্গলার ভিতরে কলা সহ বিভিন্ন ধরনের ফল ফ্রুট এনে বাইরে বিক্রি করতো। এইভাবে কোনোভাবে আমাদের সংসারটা চলে যেত। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি রাঙামাটির কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি আগেই বলেছিলাম যে পড়াশোনার প্রতি আমি আসলে যথেষ্ট অ্যাক্টিভ ছোটোবেলা থেকে, সুতরাং আমি কলেজে অনেক ভালো একজন স্টুডেন্ট। আচ্ছা, আমি এসএসসিতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করি। তো তারপর আমি কলেজে ভর্তি হই, অ্যান্ড কলেজে আমি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করি। যদিও আমাদের কলেজে ম্যাক্সিমাম উপজাতি মেয়ে, যারা রাঙামাটি, পানছড়ি, খাগড়াছড়ি কিংবা হিলটেক্সে পড়াশোনা করে তারা যায় না। ওইখানে কলেজগুলোতে শিক্ষক থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীর মাঝে অনেকটাই পাহাড়ি মানুষ। যাই হোক, পাহাড়িদের সাথে পড়াশোনা করতে ভীষণ ভালোই লাগে, কারণ ওদের ভাষাগুলো, ওদের ব্যবহারগুলো, পাহাড়ি মানুষগুলো আসলে মনের দিক থেকে অনেক ভালো হয়। যারা পাহাড়িদের সাথে মিশেছেন তারা হয়তো জানেন, ওদের কলিজা একেবারে এত ভালো হয়। পাহাড়ি মানুষ, এদের সাথে না মিশলে বোঝা যায় না। যাই হোক, এভাবে আমি কলেজে যখন পড়াশোনা করি, আমাদের কলেজেই একটা ছেলে ছিল যার নাম ছিল অনিক আমাকে খুব বেশি পছন্দ করে। আমি যখন স্কুলে পড়ি, স্কুল থেকে আমাকে অনেক বেশি পছন্দ করে। আগে চিটাগংয়ে থাকতো, ও চিটাগং থেকে পড়াশোনা করতো। তো এরপরে আমরা যখন ক্লাস 9-এ পড়ি স্কুলে, তো ও আমাদের সাথে ক্লাস 9-এ এসে ভর্তি হয়। এরপর থেকে আমাদের সাথে একসাথে এসএসসি পাস করে, অ্যান্ড এসএসসি পাস করার পরে আমাদের সাথে ও একই কলেজে ভর্তি হয়। আমাকে পছন্দ করে, এই ব্যাপারটা আমি যখন কলেজে পড়ি তখন জানতে পারি। আমার একটা খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল যার নাম ছিল সুক্তা আমাকে বলতেছিল, সুক্তা উপজাতি মেয়ে। সুক্তা আমাকে বলতেছিল যে তুই যখন কলেজে বসে থাকিস তখন অনেক সবসময় তোর দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমি বললাম, তুই কি ব্যাপারটা সত্যি বলতেছিস? সুক্তা আমাকে বলতেছে, বিশ্বাস কর, আমি সবসময় দেখি যে অনেক তোর দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। যাই হোক, এরপর থেকে আমি যখন কলেজে ক্লাস করি তখন আমি নিজেও খেয়াল করে দেখি যে হ্যাঁ, অনেক সবসময় আমার দিকে অনেক একদম ডাহা চোখ করে তাকায় থাকে। তা আমি বুঝতে পারতেছিলাম না যে আমার দিকে কেন হয়তো তাকায় থাকে। একটা দুইটা করে এক কান দু কান হয়ে আমার ক্যাম্পাসের মোটামুটি সব মানুষগুলোর কানে এই খবরটা পৌঁছে যায় যে অনিক আমাকে পছন্দ করে। কিন্তু সত্যিকার অর্থে অনেক আজ পর্যন্ত কখনো আমাকে বলে নাই যে সে আমাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। আমি শুধু মানুষের কাছেই শুনে আসতেছি যে সে আমাকে পছন্দ করে, আর আমি দু চোখ ভরে দেখেছি সেটা আমার দিকে শুধুমাত্র তাকায় থাকে।
যাক, এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর আমি দেখলাম যে একদিন আমি আমাদের কলেজ ছুটি হয়ে গেছে। তো বৃষ্টি পড়তেছিল। পাহাড়ি এলাকাতে বৃষ্টি হলে আসলে মানে পাহাড়ি রাস্তাতে চলাফেরা করা অনেক কঠিন হয়ে যায়, রাস্তাগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, তখন খুব বেশি ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটা যায় না। তো আমি কী করলাম, যখন আমি কলেজ থেকে বেরোচ্ছিলাম, আমি একটু সামনে যাওয়ার পরে একটা একটু উঁচা জায়গার ভিতরে যখন আমি পা রাখি, তখন আমি একদম হচটকে ওখানে পড়ে যাই। পরে আমার একদম সমস্ত জামাটা নষ্ট হয়ে যায়, আমার বইপত্র সব কিছু একদম পানিতে ভিজে যায়। তখন কিভাবে জানি অনেক এই ব্যাপারটা দূর থেকে দেখতে পায়, অনেক দেখতে পায়, অনেক দৌড়ে আসে, এসে আমাকে হাত ধরে উঠে আমার বইপত্র যা কিছু আছে সব কিছু হাতে নেয়। হাতে নিয়ে আমাকে বলতেছে যে বৃষ্টির দিনে যাওয়ার কি দরকার ছিল, বাড়ি থেকে কেউ কি ছাতা নিয়ে আসে নাই? আমি বললাম যে আমার ভাইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে, আর মায়ের পক্ষে সম্ভব না যে এত দূর থেকে ছাতা নিয়ে এসে আমাকে নিয়ে যাওয়া। যাই হোক, তারপর সে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তখন তার গায়ে একটা শার্ট ছিল, সে শার্টটা খুলে আমার উপরে ধরে। শার্টটা খুলে যখন আমার উপরে ধরে, তো এটা নিয়ে সে কী করতেছে, আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের কলেজের ম্যাক্সিমাম ছেলেমেয়েগুলো এই দৃশ্যটা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে এর পরদিন যখন আমি কলেজে আসি, সবাই আমাকে টিটকারি মারতে থাকে, সবাই আমাকে বিভিন্নভাবে বলতে থাকে, অপমান করতে থাকে যে আচ্ছা ভিতরে 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 তুমি জলে ডুবে ডুবে জল খাও, আর আমাদের কাছে সাধু সাধু সন্ন্যাসী সেজে ঘুরে বেড়াও। আমি তখন সবার কাছে বলি যে না, আসলে ব্যাপারটা এরকম না, আমি হসট খেয়ে পড়ে গিয়েছিলাম, অনেক শুধু আমাকে হেল্প করেছে। না, এটা আমি কখনো কাউকে বুঝাইতে পারি না। সবাই বারবার একটা কথাই বলে যে আমাকে পছন্দ করে, কিন্তু ওর সাথে আমার ওরকম কোনো কথাবার্তা বলাও হয়নি। যাক, এইভাবে ব্যাপারটা যেতে যেতে একটা সময় এই ব্যাপারটা কীভাবে জানি আমাদের আমার ভাইয়ার কানে চলে যায়। আমার ভাইয়া ব্যাপারটা কীভাবে জানি জেনে যায়। তো জানার পরে ভাই একদিন আমাকে আমি যখন রাতের বেলা আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তিথি, আমি শুনলাম যে তোদের বেসে নাকি অনিক নামের কোন ছেলে আছে। আমি বললাম যে হ্যাঁ, অনিক নামে একটা ছেলে আছে, ও আগে চিটংয়ে থাকতো, এখন রাঙামাটিতে এসে আমাদের সাথে ক্লাস 9-এ ভর্তি হয়েছে, এরপর আমাদের সাথে একসাথে কলেজে পড়াশোনা করে। তখন ভাই আমাকে বলে ছেলেটা দেখতে কেমন? আমি বললাম হ্যাঁ, ছেলেটা দেখতে তো মোটামুটি ভালোই, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া কেন? আমার ভাইয়া তখন আমাকে বলতেছে যে তোর কি পড়াশোনা করার ইচ্ছা আছে নাকি নাই? আমি বললাম যে না ভাইয়া, অবশ্যই আমি পড়াশোনা করব, কেন করব না? তখন আমার ভাইয়া বলতেছে যে আমি একটা ব্যাপার তোকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, যদি আমি আর কোনোদিন এই ধরনের কোনো কিছু শুনতে পাই, তাহলে আমি সরাসরি তোর পড়াশোনা বন্ধ করে দিব। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে ভাইয়া কীভাবে এই ব্যাপারগুলো জানলো, আর ভাইয়ার কানে এই ব্যাপারগুলো কে দিল। যাই হোক, এর পরের দিন আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, ভাইয়া কীভাবে ব্যাপারটা জানতে পারছে, তুমি আমাকে একটু বলো তো। আমার কলেজের মানুষগুলো যেটা জানে না, কিন্তু ভাইয়া বাইরে থেকে এটা কীভাবে জানে। তো আমার মা আমাকে বলতেছিল আমাদের কলেজের পিছনে কলেজের পিছনের দিকে নাকি ভাইয়া একদিন হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় কলেজের পিছনে লেখা ছিল তিথি প্লাস অনেক বড় করে। আমার মা এই কথাটা বললো। তো বলার পর আমি খুব অবাক হয়ে বললাম যে মা, আমি তো এটা কখনো দেখি নাই। এরপর দিন যথারীতি আমি কলেজে যাওয়ার পরে আমি কলেজের পিছনে গিয়ে দেখি যে হ্যাঁ, তিথি প্লাস অনেক বড় করে লেখা। তখন আমি অনেককে ডেকে জিজ্ঞেস করেছি, অনেক, আমি তো আসলে তুমি আমার সম্বন্ধে সব কিছুই জানো, যে আমার মা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করে, আমার পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো না, অনেক কষ্টে আমি পড়াশোনা করি, কিন্তু আমি দেখতে পেলাম যে আমাদের কলেজের পিছনে অনেক বড় করে তিথি প্লাস লেখা। এই লেখাটা কে লিখেছে, তুমি কি আমাকে বলতে পারো? তখন সে আমার দিকে তাকে একটু আমতো করে বলতেছে যে লেখাটা আমি লিখেছি। তখন আমি তারা বললাম যে তুমি এটা কেন লিখেছো, এটা লেখার কারণ কি? তখন সে আমাকে বলতেছে যে তিথি, আমি আসলে অনেক দিন ধরে তোমাকে বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমি আসলে আমার বলে হয়ে ওঠে না। বিশ্বাস করে তিথি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওর কথাটা শোনার পর অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন, আসলে সেই সময় প্রেম প্রীতি কিংবা ভালোবাসা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নাই। আমার মাথায় একটাই চিন্তা, সেটা হচ্ছে আমার মা আমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে। আমার ভাইয়াটা শুধু আমি পড়াশোনা করব বলে ভাইয়া পড়াশোনা করে নাই, আমার ভাইয়ার কিন্তু অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার ইচ্ছা ছিল। আমার ভাইয়া আমার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল। ভাইয়া আমার সাথে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়াশোনা করছে, ক্লাস 4 পর্যন্ত। তো আমি দেখেছি যে ভাইয়ার মেধা অনেক ভালো, কিন্তু ভাইয়া আমার ভাইয়াকে বলতেছিল যে তুই যদি পড়াশোনা করিস তাহলে তো আমি তিথিকে পড়াইতে পারবো না, দুইজনের পড়ার খরচ আমি দিতে পারবো না। তখন থেকে আমার ভাইয়া কী করে, আমার মাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে, অ্যান্ড তখন থেকে আমি পড়াশোনা করি। আমার ভাইয়া আর পড়াশোনা করে না। ঠিক এভাবে আমি তখন এই কথাটা আমার তখন স্পষ্ট মনে হয়ে গেল, আমার মনের অজান্তে আমার চোখ দুটোতে পানি এসে গেল। আমি তখন একরকম কান্না করে অনিককে বললাম যে অনিক, তুমি আমার পরিবার সম্বন্ধে কোনো কিছুই জানো না, তুমি জানো না
না যে আমার বাবা নাই, আমার ভাইয়া কোনো পার্মানেন্ট চাকরি করে না, আমার ভাইয়া অনেক বেশি টাকা পয়সার মালিক না, আমার ভাইয়া জঙ্গলের ভিতরে কাঠ কাটে আর এছাড়া কিছু ফ্রুট এনে বাইরে বিক্রি করে, এটা দিয়ে কোনোভাবে আমাদের সংসারটা চলে, আমার পক্ষে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হবে না। কথাটা শোনার পর অনেকে আমাকে বোঝাচ্ছে যে দেখো তুমি মন খারাপ করো না, আসলে দেখো আমি তোমার ধন সম্পদ অর্থ আভিজাত্য এগুলোর প্রতি আমার কোনো টার্গেট নেই। আচ্ছা, অনেকরা কিন্তু অনেক বেশি বড় লোক, আমি একটা ব্যাপার বলে রাখি, অনেকের আব্বা কিন্তু একটা সরকারি চাকরি করে চিটংয়ে, ওটা অনেক পয়সাওয়ালা, অনেক বেশি বড় লোক। তো আমাকে বলতেছে যে আল্লাহ তো আমাদেরকে ধন সম্পদ কোনো কিছুর অভাব দেয় নাই, তুমি এটা কেন চিন্তা করতেছো যে আমি তোমার সম্পত্তির প্রতি কিংবা তোমার প্রতি আমি তোমার রূপের প্রতি পাগল হয়েছি, আমি তোমার অর্থ আভিজাত্য এগুলো আমার কিছুই দরকার নেই। তখন আমি অনেককে বলতেছিলাম যে তুমি যেটাকে এত সহজে সহজভাবে নিচ্ছ, ব্যাপারটা কিন্তু অন্যরা তো সহজভাবে নিবে না। আমি তোমাকে স্ট্রেট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি তোমার সাথে কখনোই রিলেশনে ইনভলভ হতে পারবো না। আর তুমি যদি আমাকে বিরক্ত করো আমি কিন্তু খারাপ কোনো স্টেপ নিয়ে নেব। এটা বলার পরে এরপর থেকে অনেক আমাকে ডিস্টার্বের মাত্রাটা বাড়িয়ে দেয়। আমি জানি আমি যদি এই ব্যাপারগুলো আমার পরিবারকে বলি, বিশেষ করে আমার ভাইয়াকে বলি, তাহলে ভাইয়া আমার পড়াশোনা বন্ধ করাই দিবে। এজন্য আমি ভাইয়ার কাছে এই কথাগুলো বলি না, বাট শুধুমাত্র চিন্তা করতে থাকি যে কীভাবে কী করা যায়, আমি কীভাবে এই মহাবিপদ থেকে রক্ষা পেতে পারি। যথারীতি আমি বলেছিলাম যে আমার একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে সুক্তা। আমি যখন সুক্তাকে এই ব্যাপারগুলো বললাম যে সুক্তা এই ঘটনা কী করা যায় তুই আমাকে একটু বলতো, তখন সুক্তা আমাকে বলে যে দেখ আমাদের এখানে তো মুসলমান শিক্ষক আছে, আমাদের কলেজে আমাদের মুসলমান একজন শিক্ষক আছে, নাম হচ্ছে ইসমাইল স্যার। তো আমাকে বলতেছিল যে তুই একটা কাজ কর, তুই ইসমাইল স্যারকে ব্যাপারগুলো জানা, কারণ তোর পরিবারকে জানালে হয়তো তারা তোর পড়াশোনা বন্ধ করে দিবে, কিন্তু ইসমাইল স্যার তো আর তোর পড়াশোনা বন্ধ করবে না। তো যথারীতি একদিন আমি ইসমাইল স্যারকে ডেকে স্যারকে ব্যাপারগুলো বলি, একদম খুব গোপনীয়তা রক্ষা করে বলি, এবং স্যারের কাছে আমি একরকম কান্না করে দিই যে স্যার আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ, আমার ভাইয়া কিংবা আমার মা যদি এই ব্যাপারগুলো জানতে পারে তাহলে তারা আমার পড়াশোনা বন্ধ করাই দিবে। প্রত্যেকদিন অনেক আমার পথের সামনে দাঁড়ায়, আমার বইপত্র নিয়ে টানাটানি করে, আমাকে চিঠি লেখে, আমাকে চিঠি দেয়, আমাকে বিভিন্নভাবে অনেক বেশি বিরক্ত করে। স্যার আপনি যদি পারেন আমাকে একটু হেল্প করেন, ওর কাছ থেকে আমাকে একটু রক্ষা করেন। তো এটা বলার পরে তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি অনিকের সাথে কথা বলবো। এটা বলার পর স্যার অনিকের সাথে কথা বলবে বলছিল, কিন্তু এর পরের দিন স্যার যখন ক্লাসে আসে, স্যার কী করে অনিককে ঢাইকে সবার সামনে ইচ্ছা মতো বেদ দিয়ে পিটায়। এতভাবে বেদ দিয়ে পিটায় আমি খুব সারপ্রাইজ হয়ে যাই, এবং স্যার সবার সামনে খুব লাউডলি বলে যে আমি আজকের পর থেকে যদি অনিক আর কখনো শুনতে পাই যে তুমি কোনোভাবেই তিথিকে বিরক্ত করেছ, তাহলে তোমাকে আমি আমাদের কলেজ থেকে টিসি দিয়ে দিব। এটা শোনার পর আমি আসলে খুব শর্ট খেয়ে যাই, কারণ আমি কখনো ভাবি নাই যে স্যার ব্যাপারটা এত হার্ডলি নিয়ে যাবে, সবার সামনে এইভাবে চিৎকার করে বলবে। আমি ভেবেছিলাম যে স্যার হয়তো গোপনে অনেককে ডেকে ব্যাপারগুলো জানাবে, কিন্তু স্যার যে এইভাবে সবার সামনে অনেককে ইনসাল্ট করবে, সবার সামনে অনেককে বলবে, আমি এটা স্বপ্ন চিন্তা করতে পারিনি। যাই হোক, এভাবে যাওয়ার পর আমি দেখলাম যে অনিক আমার উপর অনেকটা রেগে গেল, আমার সাথে কথা বলে না, সবাই আমার সাথে কথা বলে, অনিক আমার সাথে কথা বলে না। আমি আসলে আবার একটু দিলদরিয়া মানুষ ছিলাম, দিলদরিয়া বলতে আমার অন্তরটা অনেক নরম ছিল, যে কলেজের সব মেয়েগুলো আমার সাথে কথা বলে, কিন্তু অনিক আমার সাথে কথা বলে না। ব্যাপারটা আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। কয়েকদিন পরে আমি নিজে অনিককে ডাইকে বললাম যে অনিক তুমি আমার সাথে কথা বলো না, বিশ্বাস করো আমার অনেক বেশি কষ্ট লাগে, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে মাফ করে দাও, তো প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না। তখন সে আমাকে বলতেছে আমি তোমার সাথে কথা বললেই তো তুমি আবার ইসমাইল স্যারের কাছে গিয়ে বিচার দিবা। আমি বললাম যে না, আমি আর ইসমাইল স্যারের কাছে বিচার দিব না। তখন সে আমাকে বলতেছে তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? তখন আমি তার দিকে একটু অপলক দৃষ্টিতে তাকায় বললাম যে অনেক দেখো, আমার না পড়াশোনা করে অনেক দূরে যাওয়ার ইচ্ছা, তোমার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। আমাদের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ থাকুক, আমরা অনেক ফ্রেন্ডলি মিশে থাকি, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো না হয় বাদে দিলাম, এগুলো করার দরকার নাই। এটা বলার পরে অনেক বলে তাহলে তুমি কি আমার ভালো একটা বন্ধু হবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। এভাবে অনেকের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। মোটামুটি কলেজের সবাই জানে যে অনেক আর আমি অনেক ভালো ফ্রেন্ড, আমাদের মাঝে অনেক ভালো ফ্রেন্ডশিপ। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমরা ফার্স্ট সেমিস্টার শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠি। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যখন পড়াশোনা করি আমার মনে আছে একদিন অনেক ওদের একটা কবুতরের খামার ছিল, আমি বলে রাখি অনেকদের একটা কবুতরের খামার ছিল অনেক বড়। এটা ও আসলে শখের বশত পালতো, ওর মা আর ওর ছোটো বোন, ওরা এক ভাই এক বোন, ওর ছোটো বোন শখের বশত এই কবুতরের খামারটা পালতো। তো ওদের কবুতরের খামারে কিন্তু অনেক কবুতর ছিল। তো একদিন করলো কি, ও আমাদের কলেজে অনেকগুলো কবুতর একদম ফ্রাই করছে, হ্যাঁ ফ্রাই করে, শুধুমাত্র ফ্রাই করে, একদম তেলে ফ্রাই করে কবুতরের মাংসগুলো নিয়ে আসছে, কলেজে নিয়ে আসছে একদম বক্স করে, অনেক বড় একটা বক্স করে ও সবার জন্য নিয়ে আসছে।
আইসা সবাইকে মানে বক্সের ভিতর থেকে সবাইকে বের করে করে মানে আমি বলে রাখি কেমনভাবে ফ্রাই করা, মানে একটা কবুতরকে মধ্যে দিয়ে কেটেছে, মধ্যে দিয়ে কেটে হচ্ছে মানে দুইটা ভাগ করেছে অ্যান্ড দুইটা ভাগও ফ্রাই করেছে এরকম। তো এরকম করে করেও সবাইকে দিচ্ছে, সাথে টমেটো চস ছিল তো সবাইকে দিতেছে। তো দিতে দিতে একটা পর্যায়ে আমার কাছে আসলো, আমাকে একটা ফুল মানে একদম ফুল দিয়ে দিল, 2-3টার মতো ফুল ছিল, আমাকে একটা ফুল দিল, তারপর শুক্তাকে দিল, আরও কয়েকজনকে ফুল দিল, বাকি জনদেরকে হাফ দিল। তো দেওয়ার পর ও বলতেছে যে খাও। আমি বললাম যে মানে আমি আসলে মানে সত্যিকার অর্থে কি মানে কবুতর ফ্রাই আমি আমার জীবনে কখনো খাইনি, এটা হচ্ছে এই প্রথম, বাট অসম্ভব স্বাদ হয়েছে, মানে এত টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি সেদিন একদম মানে খেয়েছি, খাওয়ার পরে বললাম যে তোমার বক্সে কি আর আছে, তো আরেকটা আছে, আমাকে আরেকটার অর্ধেক অংশ দিল। যাই হোক, খাওয়ার পরে তো মোটামুটি সব কিছু ঠিকই হলো, বাট আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে ওই দিন রাতের বেলায় আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি একটা জিনিস ফিল করতে পারতেছি যে আমার কোমরের অনেকটা অংশ ভিজে গেছে, লাইক মানে মেয়েরা প্রস্রাব করলে বা ছোটো বাচ্চারা প্রস্রাব করলে যেরকম হয় না, একদম প্রস্রাবের মতো হয়ে গেছে। আমি তখন আমার শরীরটা নাড়াইতে পারতেছিলাম না, আমার শরীরটা এত ব্যথা করতেছিল, মানে কোনোভাবেই শরীর নিয়ে উঠতে পারতেছিলাম না। আমি প্রায় সকাল 8টা পর্যন্ত, আমি কিন্তু সবসময় ফজরের নামাজ পড়ি, তো সেদিন আমি 8টা পর্যন্ত শুয়ে আছি। আমি কিন্তু 8টা বাজে কলেজে চলে যাই। তো আমার মা এসে বলতেছে, কিরে তিথি কী হয়েছে? আমি বললাম যে মা আমি তো উঠতে পারতেছি না। আমার মা আমারে বলতেছে কেন কেন মা কী হয়েছে? আমি বললাম যে মা আমি না বুঝতে পারতেছিলাম যে আমি কি রাতের বেলায় প্রস্রাব করে দিয়েছি মা, মানে আমার কেমন জানি এরকমটা মনে হচ্ছে। তখন মা আমার কী করে, মা আমাকে, আমি কিন্তু মানে কাত হইতে পারতেছিলাম না, এত ব্যথা ছিল আমার শরীর। মা আমাকে যখন ধরলো, আমি উফ করে চিৎকার করতেছিলাম, মা খুব কষ্ট করে আমাকে ধরে উঠালো, এবং উঠানোর পরে মা দেখলো যে আমার জামাটা প্রায় অনেকটাই ভিজা। তো মা আমাকে বলতেছিল, কী রে মা কী হয়েছে, তুই কী খেয়েছিস? মানে আমি বললাম যে মা আমি তো কিছুই খাইনি, কলেজে গেছিলাম, আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে কবুতরের মাংস নিয়ে আসছিল, সবাইকে ফ্রাই করে দিল, আমাকেও দিল, আমিও খাইলাম। তখন মামাকে বললো যে ঠিক আছে কোনো প্রবলেম নাই, আজকে তোর কলেজে যেতে হবে না। কিন্তু সারাটা দিন আমার শরীরটা এত ব্যথা করতেছিল, আমি ঠিক বলে বুঝাতে পারবো না। এরপরের রাতের বেলায় আমি ভীষণভাবে খারাপ স্বপ্নে দেখতে থাকি, মানে স্বপ্নে দেখি যে এরকম যে আমাকে কেউ একজন কোলে করে নিয়ে একটা মানে বিশাল মানে সমুদ্রের মধ্যে ফেলে দিছে, এটা দেখতে পাই। তারপরে আবার সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর সাপ, মানে একটা অনেক বড় সাপ আমি সবসময় দেখতে পাই, আমার স্বপ্নের মধ্যে সাপটা আসে, সেই সাপটা আমার গায়ের উপরে উঠে আমার ওড়না ধরে টান দেয়, আমার জামা ধরে টান দেয়। এই দৃশ্যগুলো আমি স্বপ্নের ভিতরে দেখতে পাই। একটা পর্যায়ে আমি এতটাই মানে ক্রেজি হয়ে যাই, আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি কলেজে গেলে আমি মানে এমনি কথা বলতে থাকি, মানে এমনি কথা বলতে থাকি কারোর সাথে, মানে এরকম হয় না যে মানে কেউ কোনো কথা না জিজ্ঞেস করলো, আমি বলি যে আমার পিছনে ধরেন একজনে বসে আছে, সে আমাকে ডাক দিল না, আমি তার জিজ্ঞেস করতেছি কি রে আমাকে ডাক দিছিস কেন? তো বলতেছে কই আমরা তো তোরা ডাক দিই নেই। তো এরকম মানে আমি কলেজের মধ্যে একরকম পাগল টাইপের হয়ে যায়, তখন সবাই আমাকে বিভিন্নভাবে পাগলি টাগলি বলেও ডাকাডাকি করে। তো একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে আমি আর কলেজে যাব না, আমি লজ্জায় আর কলেজে যাই না, আমি বাসায় থাকি। মানে আমার স্মৃতিশক্তি যেন আস্তে আস্তে ধীরে ধীরে লোপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, আমি এইভাবে নিস্তেজ কেন হয়ে যাচ্ছিলাম। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে আমি খেয়াল করতেছি যে আমার শরীরের জন্য রক্তগুলো হিম হয়ে যাচ্ছে, আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না, না আমি ঠিকমতো মানে কলেজ করতে পারি, না ঠিকমতো পড়াশোনা করতে পারি, না আমি মায়ের কাজে কোনো রকম হেল্প করতে পারি। আমি প্রতিদিন রাতের বেলা এই স্বপ্নগুলো দেখি। আর সবচেয়ে মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যখন গোসল করতে যাইতাম, মানে আমি গোসল করতে গেলাম সবসময় ফিল করতাম, আমি সবসময় এটা ফিল করতাম যে কেউ একজন হয়তো আমাকে পিছন থেকে এসে আমাকে ধরতেছে, মানে কেউ একজন পিছন থেকে এসে আমার ঘাড়ে ধরতেছে, আমার চুলে ধরতেছে, এই ব্যাপারগুলো আমি একদম স্পষ্ট ফিল করতাম। আমি বুঝতে পারতেছিলাম না যে এরকমটা কেন হচ্ছে, আমি শুধু চিন্তা করতেছিলাম যে আল্লাহ আমি এটা থেকে কীভাবে রক্ষা পাবো। আমি তখন কিন্তু আর নামাজ পড়তে পারি না, মানে নামাজ পড়তে পারি না কেন এই ব্যাপারটা বলে রাখি, আমি যখন নামাজ পড়ার জন্য দাঁড়াই, মানে আমি যেন মানে আমি নামাজ পড়ে সূরা পড়ছি, বাট আমি সূরা বলে যাই। একদিন আমি নামাজ পড়তেছি হচ্ছে জোহরের নামাজ, তো আমার মা বাইরে গেছিলো, বাইরে থেকে আমার কেন জানি ফিরে আসলো, আইসা আমাকে দেখতেছে যে আমি নামাজই পড়তেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। মা আমাকে বলতেছে কিরে, ধাক্কা দিল আমাকে, ধাক্কা দেওয়ার পরে যেন আমার শরীরে সেন্স আসছে। মামাকে বলতেছে কিরে তুই, আমি বাসা থেকে বেরোলাম আধা ঘন্টার উপরে হয়ে গেল, তুই এখনো নামাজে পড়তেছিস? আমি বললাম মা আমি তো এখনো 1 রাকাত নামাজও পড়ি নাই, তুই আমাকে এভাবে ধাক্কা কেন দিলা?
তখন মা কিছুটা বুঝতে পারে যে না, আমার মেয়েটার সাথে অন্যরকম কিছু একটা ঘটতেছে, মানে আমার চোখ টোক একদম ঘরতে ঢুকে গেছে, আমার গাল ভেঙে গেছে, আমার চেহারা কালো হয়ে গেছে। এভাবে বলার পরে মা কী করে, ওই দিন রাতের বেলায় মা আমার সাথে ঘুমায়, মা ইচ্ছে করে আমার সাথে ঘুমায়। ঘুমানোর পরে মা ফিল করে যে কিছু একটা এসে আমার গায়ের উপরে বসে, এরকম মা ফিল করে। এবং আমি ভীষণ, মানে মানুষের শরীর কাটলে মানুষ যেরকম ব্যথা পায় না, আমি এরকম রাতের বেলায় প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকি। তো মা আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে আমি ঠিক হই, বাট আমি আবারও সেম হয়ে যায়। এভাবে সারাটা রাত কাটার পরে মা সকালবেলা করলো কি, একটা কবিরাজের সাথে কথা বললো। কবিরাজটা মুসলমান ছিল, অনেক ইয়াং টাইপের একটা কবিরাজ। মানে সে নাকি স্বপ্নের মধ্যে সে নাকি কী পাইছিল, তো সবাইকে সে কলাপড়া দেয়। হ্যাঁ, কলাপড়া দেয়। আমাদের এখানেই এটার নাম হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে বিদুপাড়া। যারা বিদুপাড়া বললে সবাই চিনে, আমাদের এদিকে রাঙামাটির দিকে বিদুপাড়া। তো কবিরাজের নাম ছিল বাবুল কবিরাজের নাম ছিল বাবুল। তো যাই হোক, বাবুল কবিরাজের কাছে আমাকে আমার মা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ করে কি, আমাকে দেখে আমাকে বলে, আমার চোখ দেখে, আমার চোখ টান দিয়ে দেখে, তারপর আমার হাত দেখে, আমার সব কিছু দেখার পরে কবিরাজ বলতেছে যে আমার মাকে বলতেছিল যে আপনার মেয়ের প্রবলেমগুলো বলেন। তখন আমার মা বলতেছিল যে আমার মেয়ের এই সমস্যা, ও রাতের বেলায় ঘুমের মধ্যে এগুলো করে। আমাকে তখন কবিরাজ জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়, তুমি আমাকে বলো তো। তখন আমি সব কিছু বলি যে আমি যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকি, আমি ফিল করি যে কিছু একটা আমার গায়ের উপরে উঠতেছে, আমি ফিল করি যে কিছু একটা আমার শরীরের কাপড় চোপড় নিয়ে টানাটানি করতেছে। এবং আমি খুবই খারাপ লাগে যখন আমি বাথরুমে গোসল করতে যাই, তখন আমি সবসময় ফিল করি যে আমার পিছনে কেউ একজন দাঁড়ায় আছে, আমি গোসল করতেছে, আমাকে দেখতেছে। আমি খুব লজ্জাজনকভাবে আমার কাপড় চেঞ্জ করি। আমি অনেক সময় দেখা যায় কি, কাপড় আমি চেঞ্জ করি না, আমি রুমে এসে তারপর কাপড় চেঞ্জ করি। তখন কবিরাজ আমার মাকে ডাকে বলতেছে যে আপনার মেয়ের উপরে খারাপ একটা জিনের আসর পড়েছে। আপনার মেয়েকে প্রতি রাতে একটা জিন এসে তার সাথে যৌন সম্পর্ক করে, মানে তার সাথে শারীরিক সম্পর্ক করে। অ্যান্ড এই মেয়েটার সাথে যদি এই কাজগুলো জিনটা করতে থাকে, তাহলে আপনার মেয়েটা রক্তশূন্যতায় একটা সময় মারা যাবে। আমার মাকে বলতেছিল যে এগুলো আমার সামনেই বলতেছিল যে 300টা পুরুষের যৌন কাজ করলে একটা মেয়ের যতটুকু ক্ষতি হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় যখন একটা জিন তার সাথে এই কাজগুলো করে। এগুলো বলার পরে মা কিন্তু ভীষণ ভয় পেয়েছে। আমার আম্মা কিন্তু গ্রামের মানুষ, অতটা শিক্ষিত না, খুবই মূর্খ একজন মানুষ। আমার মা ওনার এই কথাগুলো শোনার পর মা ভীষণভাবে ভেঙে পড়ার পর আমার মনের ভিতরে অনেকটা ভয় ঢুকে যায়। আমিও চিন্তা করতেছিলাম যে আল্লাহ, আমি এখন কি করব, এরকম কথা তো আমার জীবনে আমি কখনো শুনি নাই। যাই হোক, সবশেষে এই কবিরাজ আমাকে বলতেছে যে ঠিক আছে, আগামী দিন সকালবেলা আপনার মেয়েকে খালি পেটে আমার কাছে নিয়ে আসবেন, কোনো কিছু খাওয়াবেন না, একদম ঘুম থেকে ওঠানোর পরে খালি পেটে মুখ ধোয়াবেন না, মুখ ধোয়ানো ছাড়া একেবারে খালি পেটে আমার কাছে নিয়ে আসবেন। এর পরের দিন যথারীতি আমার মা আমাকে একেবারে খালি পেটে, কোনো কিছু খাওয়াই নেই, একদম খালি পেটে আমাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি একদম ঝিমে পড়ে যেতেছিলাম। আমি রাতের বেলায় ঘুমাতে পারি না, রাতের বেলা আমার সাথে এই কাজগুলো হয়, যার জন্য আমি রাতের বেলায় খুব ভালো ঘুমাইতে পারি না। এখন কবিরাজ আমাকে বলতেছে যে, আমার মাকে বলতেছে যে ঠিক আছে, আমি তাকে ঔষধ দিব। তো ঔষধ দেওয়ার জন্য তাকে আমার একা, কবিরাজ ভিতরের একটা রুম থাকে, এই ভিতরের রুমে আমাকে নিয়ে যায়। আমাকে যখন ভিতরের রুমে নিয়ে যাওয়া হয়, তখন আমাকে একটা চেয়ারের উপরে বসানো হয়। আমাকে বলতেছে দেখো, আমাকে মা করে ডাকতেছে যে দেখো মা, কবিরাজ কিন্তু আমার চেয়ে অনেক বেশি, অনেক বয়স্ক ছিল না। আমি বারবার বলি ওনার মুখে কোনো ধারই নাই, একেবারে দেখে মনে হবে যেন খুব বেশি, ওনার বয়স 30 থেকে 35, এর বেশি হবে না। হ্যাঁ, এরকম, কিন্তু উনি এখনও বিয়েও করেনি। তো উনি আমাকে বলতেছিল যে আমাকে বলে যে তোমার পুরো শরীরের ভিতরে চন্দন লাগাতে হবে, যে তোমাকে যেটা ধরেছে সেটা হিন্দু ধর্মের একটা কালী, এই কালী তোমাকে ধরেছে, তোমার পুরো শরীরে হচ্ছে চন্দন লাগাতে হবে, তারপর তোমার কপালে হিন্দুদের মতো সিঁদুর দিতে হবে। তো এরকম করে উনি কী করে, এক বাটি চন্দন নিয়ে আসে, পাশে 2টা মহিলা থাকে, ওই মহিলাগুলো আমাকে বলতেছে কাপড় খোলার জন্য। তখন আমি কবিরাজকে বলতেছিলাম যে এগুলো কেমন কথা যে কাপড় খুলবো। তখন কবিরাজ আমাকে বলতেছে, আমি তোমাকে একটা কথা বলি, স্ট্রেট বলি, আমি যা করতে বলি তুমি যদি তা করো তাহলে আমি তোমার চিকিৎসা করব, আর তুমি যদি তা না করো তাহলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার চিকিৎসা করব না। কারণ আমি এমন কোনো কাজ করব না যেটাতে দেখা গেল কি যে আমি বদনাম হব, কিন্তু তোমার কাজ হবে না। আমি যে ওষুধগুলো, তোমার উপরে আমি যেই পিজি থেরাপিগুলো করব, এগুলো করে একটু নোংরা টাইপের হবে। হ্যাঁ, তুমি যদি এগুলো করতে পারো, তুমি যদি এটা মানো, তাহলে আমি তোমার উপরে ওষুধ চালাবো, আর তুমি যদি না মানো তাহলে প্লিজ আমি এটা কারো কাছে আমি এটা করবো না, তুমি চলে যাও। আর আমি তোমাকে এই রুমের ভিতরে যা করবো, যত রকমের মেডিসিন দিব, যত রকমের ওষুধ দিব, এই কথাগুলো তুমি বাইরের কারো কাছে বলতে পারবে না, ইভেন তোমার মায়ের কাছেও না। তুমি যদি এই কথাগুলো কারো কাছে বলো,
তাহলে সাথে সাথে তুমি পাগল হয়ে যাবা, এবং তুমি পাগল হয়ে যাবা আর যে জিনটা তোমার সাথে আছে সেই জিনটা তোমাকে নিয়ে যাবে। এই কথাগুলো বলে কবিরাজ আমাকে বোঝাচ্ছিল। বোঝানোর পরে সেদিন তারা কী করে, আমি খুবই লজ্জা পাই, মানে আমার জীবনে আমি কখনো এতটা লজ্জা পাই নাই। এত লজ্জার ভিতরে আমার সব কাপড় খুলে ওরা হচ্ছে আমার পুরো শরীরে চন্দন মাখে। ওই মহিলাগুলো আর হচ্ছে মানে কবিরাজ বসে থাকে, মহিলাগুলো চন্দন মাখে। চন্দন মাখার পরে ওরা হচ্ছে আমাকে একটা চারিদিকে মোমবাতি জ্বালিয়ে আমাকে একটা মোমবাতির ভিতরে ওইখানে আমাকে বসতে দেওয়ার পরে ওরা হচ্ছে ওই যে হিন্দু ধর্মের যেরকম হচ্ছে ঘণ্টাগুলো থাকে ওরকম ঘণ্টা বাজাচ্ছিল দুইটা মহিলা, আর ওই কবিরাজ উলুলি দিচ্ছিল। এভাবে যেতে যেতে এভাবে অনেকক্ষণ আমাকে এভাবে একদম চন্দনগুলো আমার গায়ে শুকানো পর্যন্ত আমাকে ওখানে বসায় রাখে। একটা সময় যখন চন্দন শুকায় তখন আমাকে ওই মহিলাগুলা ভিতরে নিয়ে যায়, আরও ভিতরে আছে কূপের মতো আছে, ওই কূপে আমাকে বলে গোসল করে আসো। তো আমি ওই কূপের ভিতরে যাই, আমি গোসল করে আসি। গোসল করে আসার পর কবিরাজ বলতেছে যে কিছুটা ভালো হবে, এটা বলে যে কিছুটা ঠিক হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যখন বাসায় আসি আমার কোনো কিছুই ঠিক হয় না। আগে আমার সাথে রাতের বেলায় যা হইতো, আমি যতটুকু ব্যথা ফিল করতাম, আমি এখন সেম আগের মতোই ব্যথা ফিল করতেছি। তখন আমি ওই কবিরাজের কাছে আরও 2-3 দিন থাকার পর আমি মাকে বলতেছি যে মা, তুমি আমাকে অন্য একটা কবিরাজের কাছে নিয়ে যাও। তো মা আমাকে বলতেছে যে আমাদের এলাকাতে এই কবিরাজ ছাড়া বিদুপাড়া ছাড়া আর কোথাও কোনো কবিরাজ নাই, আর যে কবিরাজগুলো আছে এগুলো হচ্ছে বৌদ্ধ, বৌদ্ধদেরকে অনেক টাকা দিতে হয়, অত টাকা আসলে আমাদের পরিবারের নাই। তো আমার মা বলতেছে বৌদ্ধদের কাছে নিলে অনেক টাকা, 8,000, 10,000, 20,000 এরকম টাকা লাগে। তো আর এই কবিরাজের কাছে নিলে আমরা 500 বা 600 টাকা দিলে ও হচ্ছে চিকিৎসা করে। তো মা বলতেছে যে আমি এত দূরে আমি বৌদ্ধদের কাছে নিতে পারবো না। তো যথারীতি আমাকে যখন এই কবিরাজের কাছে মা আবারও নিয়ে যায়, এর পরের দিন হচ্ছে আমার 2-3 দিন পরে আমি যখন বলতেছিলাম যে আমার ব্যথার কোনো উন্নতি হচ্ছে না, আমি এখনও সে আগের মতোই ব্যথা ফিল করতেছি, তখন আমার মা আবারও আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেও কবিরাজ আমাকে বললে যে তোমার কোনো উন্নতি হয় নাই। আমি বললাম যে না, আগে যেমনটি ছিল ঠিক তেমনটি, আমি এখনও প্রচুর পরিমাণ ব্যথা ফিল করি, রাতের বেলায় আমি ঘুমাতে পারি না। তখন কবিরাজ আমাকে ভিতরের রুমে নিয়ে যায়। ভিতরের রুমে নিয়ে আমাকে খুব গোপনীয়তাভাবে বলতেছে যে দেখো মা, আমি তোমাকে মা করে ডাকতেছি, আমি তোমাকে একটা কথা বলি, এই ওই জিনটা তোমার উপরে খুব খারাপ একটা নজর তোমাকে দিয়েছে। এখন তুমি যদি কারোর সাথে যৌন সম্পর্ক করে ফেলো বা তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তুমি এটা থেকে মুক্তি পাবা। আমি তোমার মাকে বলি যে তোমার মা যাতে তোমাকে বিয়ে দিয়ে দেয়। তখন আমি কবিরাজকে বলতেছি যে না, আপনি এটা আমার মাকে বললেন না, কারণ আমি এখনও পড়াশোনা করার ইচ্ছা আমার। আমি কলেজে যাই না তো কী হয়েছে, কিন্তু আমার এখনও স্বপ্ন যে আমি পড়াশোনা করে অনেক বড় হব। তখন আমি চিন্তা করতেছি যে কবিরাজ গিয়ে যদি আমার মাকে এই কথাটা বলে দেয় তাহলে কালকের মধ্যে মা আমাকে বিয়ে দিয়ে দিবে, আর বিয়ে দিয়ে দিলে আমি আর পড়াশোনা করতে পারবো না, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কবিরাজের কাছে একদম হাতে পায়ে ধরে বলতেছি যে না, আপনি আমার মায়ের কাছে এটা বললেন না, আমার অনেক স্বপ্ন যে আমি পড়াশোনা করব, আমি পড়াশোনা করে অনেক বড় হব, এটা আমি কবিরাজকে বলি। বলার পরে তখন কবিরাজ আমাকে বলতেছে তাহলে তোমার সাথে যৌন সম্পর্ক করতে হবে। এই যৌন কাজ যদি তোমার সাথে করা হয় তাহলে ওই জিনটা তোমার উপর থেকে, তার যে খারাপ নজরটা আছে এটা তোমার উপর থেকে কেটে যাবে, তখন তুমি একেবারে নিরাপদ। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। আমি তখন একদম চুপ হয়ে আছি। তখন আমি বলতেছিলাম যে তাহলে আপনি কি করতে বলতেছেন? তখন উনি আমাকে বলতেছে যে দেখো, এটা একটা থেরাপি, জাস্ট এটা হচ্ছে একটা ঔষধ। আমি যদি তোমার সাথে এই কাজটা করি তাহলে আমার কাছে মনে হয় যে কবিরাজ আমাকে বলতেছে যে আমি যদি তোমার সাথে এই কাজটা করি তাহলে আমি নিশ্চিত যে তোমার ওই জিনটা তোমার উপর থেকে ঘৃণা জন্মাবে, তোমার প্রতি ঘৃণা জন্মাবে, ওই জিনটা তোমাকে ছেড়ে চলে যাবে। আর তুমি আমাকে ভেবেচিন্তে আমাকে বলো, কোনো প্রবলেম নাই। যদি তুমি আমাকে ভেবেচিন্তে না বলো, আমি কিন্তু চাই না, যেহেতু আমি তোমার হচ্ছে চিকিৎসা করতেছি, আমি কিন্তু এই কথাগুলো তোমার চিকিৎসার জন্য বলতেছি। কারণ তুমি এভাবে কষ্ট পাওয়ার চেয়েও তোমাকে একটা সময় ওই জিনটা মেরেই ফেলবে। হয় তুমি বিয়ে করো, না হয় তুমি আমার সাথে এই কাজগুলো করো, আর যদি না করো তাহলে একটা সময় এই জিনটা তোমাকে মেরেই ফেলবে। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করতেছি যে আমার শরীরের যে অবস্থা, আমি কোনোভাবেই শরীর নাড়াইতে পারতেছি না। আমার শরীরের ব্যথায় আমি না পড়াশোনা করতে পারতেছি না ঘুমাইতে পারতেছি, আমার সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন চোখটা বন্ধ করে চিন্তা করতেছিলাম আমার সাথে যদি এই কাজটা কবিরাজ একটাবার করে তাহলে তো আমাকে আর জিনে আমার কোনো ক্ষতি করবে না, আমি তখন বেঁচে যাব। এই কথা বলার পরে আমি কবিরাজকে সাড়া দিই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন আমি সেটাই করব, কিন্তু আপনি আমাকে ওই কবিরাজের ওই জিনের হাত থেকে বাঁচান। এটা বলার পরে কবিরাজ আমাকে বলতেছে কিন্তু আমি যে এই থেরাপিটা কারো উপরেই করি না, আর আমি যে তোমার সাথে এই কাজটা করব এতে কিন্তু আমারও অনেক ক্ষতি হবে। ওই জিনটা কিন্তু আমার উপরও অ্যাটাক করবে, আমারও ক্ষতি করার জন্য চেষ্টা করবে। কিন্তু যাই হোক, আমি কবিরাজ, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে এটা করব।
তাই আমি বললাম যে আমি বললাম যে আমি কি আমার মাকে নিয়ে আসবো নাকি কিভাবে আসবো? তখন উনি বলে যে তুমি আজকে সন্ধ্যার সময় তুমি তোমার মাকে নিয়ে আসবা, মানে মাগরিবের পর আমি তোমার মাকে বলে দিব তুমি তোমার মায়ের সাথে আসবা। তখন আমি মন্ত্রতন্ত্র পড়ে সব কিছু ঠিকঠাক করে রাখবো, আমি বৈঠক ঘর বানাবো, ওই বৈঠক ঘরে হচ্ছে আমি তোমার উপরে চালাবো। যথারীতি কবিরাজ আমাকে ওই রুম থেকে বের হওয়ার পর আমার মাকে বলে যে দেখেন আপনার মেয়েকে আজকে মাগরিবের পরে নিয়ে আসবেন, আমি আপনার মেয়ের উপরে ওষুধ প্রয়োগ করবো, আজকের মধ্যে তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর যথারীতি আমি কিন্তু মায়ের কাছে কোনো কথাই বলি না, কারণ মায়ের কাছে বললাম একটা জিনিস চিন্তা করি যে প্রথমত আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, দ্বিতীয়ত কবিরাজ বলেছে যে আমি যদি কাউকে এই ব্যাপারগুলো বলি তাহলে আমি সাথে সাথে পাগল হয়ে যাব, আমি অনেক বেশি পাগল হয়ে যাব, আমাকে ওই জিনটা নিয়ে যাবে। আমি মায়ের কাছে বলি না। মাগরিবের পরে হচ্ছে আমার মা আমাকে নিয়ে ওই কবিরাজের কাছে যায়, অ্যান্ড যাওয়ার পরে আমার সাথে কবিরাজ ভিতরে নেওয়ার পরে আমাকে হচ্ছে একদম একটা খাট বানায়, মানে খাটের চারপাশে মানে দুই পাশে হচ্ছে দুইটা, লাইক আপনারা যারা হিন্দু ধর্মের মানুষ আছেন তারা জানেন হিন্দুদের যে হচ্ছে ছোটো যেই মুক্তিগুলো হয়, ছোট মুক্তি, দুই পাশে দুইটা ছোট মুক্তি রাখা হয়, এবং হচ্ছে মধ্যখানে খাটের মধ্যখানে উনি কী করে একটা দিয়ে লাইক হচ্ছে একটা বালিশ আর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সাদা কোনো কাপড় দিয়ে একটা লাইক সাপের মতো বানায়, এটা বানায় উনি হচ্ছে আমরা যেই খাটে শুবো সেই খাটের উপর উনি এটা রাখার পরে আমার আম্মাকে উনি বলে যে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, মেয়ের উপরে 1 ঘন্টা আমি হচ্ছে ওষুধ চালাবো, অ্যান্ড 1 ঘন্টা উনি আমার সাথে এই কাজগুলো করে। আমার খুবই অবস্থা খারাপ হয়ে যায়, এতটা খারাপ আমি বলে বুঝাতে পারবো না। এরপরে আমি ওইখান থেকে বেরিয়ে আসার পরে কবিরাজ আমার মা আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে আমি রাতের বেলায় আমার সাথে আগে যেমন হইতো একেবারে সেম এগুলোই হইতেছে, আমার এখনও শরীর ব্যথা করতেছে, আমি এখনও ঘুমাইতে পারতেছি না, এখন আমার কোমর ব্যথা, আগের মতো সেম প্রবলেম। তখন আমি একটা সময় বিরক্ত আমার মাকে বললাম যে মা তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে একটা ডাক্তার দেখাও, আমি একটু ডাক্তারের কাছে যাবো, তুমি আমাকে একটু ডাক্তার দেখাও। তখন মা আমাকে আমাদের এলাকাতেই হচ্ছে রাঙামাটিতে একটা ডাক্তার কাছে নিয়ে যায়, MBBS ডাক্তার অনেক চেক আপ দেয়, অনেক চেক আপ করা হয়, প্রায় মা 7-8 হাজার টাকার মতো নষ্ট করে, বাট ওই ডাক্তারই এখানে কোনো কিছুই ধরা পড়ে না, ডাক্তার কোনো কিছুই ডাক্তার বলে যে সব কিছুই ঠিক আছে, শুধু ডাক্তার একটা কথাই বলে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের কারণে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। বাসায় আসার পরে কবিরাজ কী করে আমার মাকে খবর দেয়, আমার মাকে খবর দেওয়ার পরে কবিরাজ আমার মায়ের কাছে কি বলে আমি এগুলো কিছুই জানি না। আমার মা বাসায় আসে আমাকে বলতেছে যে মারে আমি তোকে এই কবিরাজের কাছে বিয়ে দিব। তখন আমি খুবই অবাক হয়ে গেলাম যে মা তুমি আমাকে কবিরাজের কাছে বিয়ে দিবা, আমি তখন একরকম আসমান থেকে পড়তেছি। আমি বললাম যে কেন তুমি আমাকে কবিরাজের কাছে কেন বিয়ে দিবা? তো আমার মা বলতেছে যে আমি তোকে কবিরাজের কাছে বিয়ে দিব কেন, আমি তোকে কবিরাজের কাছে বিয়ে দিব, আমি তোকে আগামী দিন কবিরাজের কাছে নিয়ে যাব, তখন তুই বুঝবি। তখন আমার কাছে একবার মনে চাচ্ছিল যে আমি আমার মায়ের কাছে বলে দিই যে কবিরাজ আমার সাথে এগুলো করছিল। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখা যাক না কী হয়। আমাকে এরপর দিন আবারও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরও কবিরাজ আমাকে আমার মায়ের সামনে বলতেছে যে দেখো মা, আমাকে তখন উনি মা বলেই ডাকে, আমাকে বলে যে দেখো মা তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলেটাই মারা যাবে, যে ছেলে বিয়ে করবে সেই ছেলেটাকে জিনটা মেরে ফেলবে, ওই ছেলেটাই মারা যাবে। তুমি যদি ভালো চাও তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে যেটা হবে ওই জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না, কজ আমি মন্ত্র জানি, আমি অনেক বেশি আধ্যাত্মিক টাইপের অনেক পাওয়ারফুল একজন লোক, জিনটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি তোমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, আমি তোমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবো, তুমি যতদূর পর্যন্ত পড়াশোনা করতে চাও। তখন এই কথাগুলো আমার মা চিন্তা করতেছিল, আমার মা আমার ভাইয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিল। তখন আমার ভাইও সেম কথাই বলতেছে যে ঠিক আছে কবিরাজ তো অনেক ভালো, আর এরকম একটা কবিরাজের কাছে আমরা তো কখনো আমাদের বোনকে বিয়েই দিতে পারবো না, কবিরাজটা এত ভালো, সে যেহেতু আমার বোনকে বিয়ে করতে চাইছে আমার কোনো আপত্তি নাই। এটা বলার পরে কবিরাজের সাথে পারিবারিকভাবে ওই কবিরাজের কাছে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে আমি যে ব্যাপারগুলো ফিল করতে থাকি যে কবিরাজ আমার উপর দিয়ে বিভিন্ন রকমের মন্ত্রসন্ত্র চালায়, আমার অবস্থাটা যেরকম ছিল আমার অবস্থাটা আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। আমার উপর দিয়ে উনি বিভিন্ন রকমের আমার উপরে উনি জিন শোয়ার করায়, আমার উপরে জিন আনার পর উনি আমাকে দিয়ে বিভিন্ন কাজ করায়, এতে একটা সময় আমি দেখলাম যে আমি একদম পাগলের মতো হয়ে গেছে, একদম পাগলের মতো। তখন আমি একদিন আমার বান্ধবী সুক্তার সাথে আমার দেখা হয়, এটা আমার বিয়ে হবার লাইক হচ্ছে 2 থেকে আড়াই মাস পরে সুক্তার সাথে দেখা হওয়ার পরে আমি একদিন সুক্তার কাছে খুবই কান্নাকাটি করি, আমি সুক্তাকে সবগুলো ব্যাপার বলি একদম ঘটে যাওয়া ঘটনাগুলো সব কিছু। সুক্তা কিন্তু চাকমা ধর্মের একটা মেয়ে ছিল, আমি বলেছিলাম।
তখন সুক্তা আমাকে বলতেছিল যে তুই এই নরক থেকে বের হচ্ছিস না কেন। আমি বললাম যে আমি কীভাবে বের হবো, বের হওয়ার কোনো রাস্তা তো আমার কাছে নাই। তখন সে আমাকে বলতেছে যে তুই একটা কাজ কর, তুই ছেলেটাকে ছেড়ে দে। আমি বললাম যে কীভাবে ছাড়বো, ও তো ভণ্ড একটা কবিরাজ, আমি এটা নিশ্চিতভাবে ও ভণ্ড, ও শুধু কিছু মন্ত্রতন্ত্র পরে হয়তো কিছু জিন হাজির করতে পারে, বাট ও আসলে ওইভাবে কোনো কিছুই করতে পারে না, ও মানুষের সাথে প্রতারণা করে, আর আমাকেও আমার পরিবারকে একরকম ব্ল্যাকমেল করে ও আমাকে বিয়ে করছে। এগুলো সব কিছু বলার পর ও আমাকে বলতেছে যে ঠিক আছে, আমার কাছে একটা উকিল আছে, তুই ওই উকিলের মাধ্যমে কবিরাজকে ছেড়ে দে। আমি বললাম যে কবিরাজকে ছেড়ে আমি কি করব? তো বলে যদি কবিরাজকে ছেড়ে দে, ছেড়ে দেওয়ার পরে বাকিটা তোকে আমি বলবো কী করতে হবে। তখন আমি ওই কবিরাজকে না জানি আমার ওই বান্ধবীর সাথে হচ্ছে রাঙামাটি শহরে ওইখানে একটা উকিল থাকে, সেই উকিলের মাধ্যমে আমি সব কিছু করি। বাট উকিল অনেক বেশি টাকা আছে, আমার কাছে এত টাকা নাই। তখন হচ্ছে আমার বান্ধবী যে ছিল সুক্তা আমাকে টাকা দেয়, সুক্তা আমাকে প্রায় 17,000 টাকার মতো দেয় ওই সময়। এগুলো হচ্ছে সুক্তার আব্বা কিন্তু আবার অনেক আমাদের এলাকাতে মোটামুটি একদম ভালো পয়সাওয়ালা লোক, ওদের হচ্ছে রাঙামাটিতে অনেক বড় দোকান আছে, মুদির দোকান। তো সুক্তা আমাকে প্রায় অত টাকার মতো দেয়, অ্যান্ড ওই টাকাগুলো দিয়ে আমি কোনোভাবে হচ্ছে ওই কবিরাজকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি আমাদের বাড়িতে আসি। বাড়িতে আসার পরে কবিরাজ যতবারে আমাদের বাড়িতে আসে আমার সাথে থাকতেছে, আমি থাকতেছি না, আমি আলাদা থাকতেছি। আমার মাকে উল্টাপাল্টা সব কিছু বোঝাচ্ছে, এবং একটা সময় আমার মা আমার উপরে খুব বেশি ক্ষেপে যায়। আমার মা, আমার ভাইয়া আমাকে আমার গায়ে হাত তোলে আমাকে কবিরাজের বাড়িতে পাঠানোর জন্য। একটা সময় আমি সুক্তাকে ডাকি, সুক্তা এসে আমার মাকে সব কিছু বলে যে দেখেন এই ঘটনা। সুক্তা সব কিছু বলার পরে আমার মা মোটামুটি বুঝতে পারে। এরপর থেকে মা আমাকে আর ওই কবিরাজের কাছে পাঠায় না। কিন্তু আমার রাতের বেলায় শরীরের ব্যথাটা এখনও সে আগের মতোই আছে। তখন সুক্তা আমার মাকে বলতেছিল যে আন্টি, ওকে আপনি আবারও কলেজে পাঠান, ও যখন পড়াশোনা করবে ওর মেধা ঠিক হয়ে যাবে, ওর মাথা সব কিছু ঠিক হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের আমরা হচ্ছে ইন্টার ফাইনাল ইয়ারে, সেকেন্ড ইয়ার আমাদের কিছুদিন পরেই পরীক্ষা। তো আমি তখন আমার মায়ের কাছে খুব কান্নাকাটি করে বলি যে মা, তুমি আমাকে পড়াশোনাটা করতে দাও, আমি পড়াশোনা করে আমার লাইফে তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর তোমরা এগুলো কীভাবে করে ফেলছো। এগুলো যে কীভাবে হয়ে গেছে আমার মা নিজেও বুঝতে পারে না, আমার ভাই নিজেও বুঝতে পারে না, আমি নিজেও বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা কীভাবে করছে একমাত্র আমাদের আল্লাহই ভালো জানে। যাই হোক, এরপরে সুক্তার কথা শোনার পরে আমার মা কী করে আমাকে আবারও কলেজে যেতে দেয়। তো আমি তখন কলেজে যাই। কলেজে যাওয়ার পরে একদিন আমি কী করি, কলেজে অনিককে দেখি। দেখার পর আমার তখন আমি অনিককে দেখার পর আমার এত কান্না আসে। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমি যেদিন অনিকের ওষুধটা খেয়েছি, অনিকে আমাকে যেদিন হচ্ছে আমাকে ওই যে কবুতরের মাংসটা খাওয়াইছিল, সেদিনকার পর থেকে আমার এই প্রবলেমগুলো আমি কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারি। আমি সেদিন কী করি, অনিককে দেখার পর আমি বলি যে কলেজ শেষে অনিককে বলি যে অনিক, তুমি কি আমার সাথে একটু দেখা করবা। তো কলেজ শেষে সে আমার সাথে দেখা করে। আমাদের কলেজের পিছনে হচ্ছে ছোটো একটা বাগানের মতো আছে, আমি ওই বাগানে বসে অনিকের একদম পা ধরে ফেলি। অনিকের পা ধরে আমি খুবই কান্নাকাটি করি যে অনিক প্লিজ ভাই, তুমি আমাকে একটাবারের জন্য বলো যে তুমি আমাকে সেদিন কী খাওয়াইছিলে, আমার কী প্রবলেম হয়েছে, আমি কেন অনিক আমি এমন হয়ে গেছে, তুমি আমাকে বলো। আমি ওর পা ধরে খুব কান্নাকাটি করি। তখন আমাকে বলতেছে যে আমি তো তোমাকে পছন্দ করতাম, আমার পারিবারিক অবস্থাও খারাপ ছিল না, আমার সব কিছুই ভালো ছিল, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি আমার কথাটা শুনলা না। আমি চাচ্ছিলাম যে পারিবারিকভাবে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নিয়ে একটা সংসার করব, কিন্তু তোমরা কোথাকার কোন হচ্ছে ওই যে বেদুপাড়ার হচ্ছে কবিরাজের কাছে তোমার মা বিয়ে দিল, তোমার জীবনটাকে তোমার মা নষ্ট করে দিল। আমি বললাম যে আমার মা আমাকে বিয়ে দিছে আমাকে বাঁচানোর জন্য, তুমি আমাকে শুধু একটা বার বলো যে তুমি সেদিন কবুতরের মাংসের সাথে আমাকে কী খাওয়াইছিলা। তখন সে আমাকে বলতেছে কবিরাজ তোমাকে কবুতরের মাংসের সাথে যেটা খাওয়াইছি আল্লাহ তোমাকে এখনও বাঁচায় রাখছে, আমি তো ভাবছিলাম যে তুমি মরেই যাবা। আমি বললাম যে এটা তুমি কি বলতেছো। ও বলে তুমি আমাকে কলেজের সবগুলো ছেলের সামনে এইভাবে, সবগুলো ছেলে মেয়ের সামনে আমাকে স্যারের এভাবে মাইর খাওয়াইলে, এভাবে অপমান করলা, আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই যার জন্য আমি এই কাজগুলো করেছি। তখন আমি ওর পা ধরে বলেছি অনেক আমার বাঁচার একটা উপায় দাও, তুমি যেই কবিরাজের কাছ থেকে এই জিনিসগুলো এনেছিলা, তুমি যদি সেই কবিরাজের সাথে কথা বলো, ওই কবিরাজ আমাকে রাতের বেলায় বাঁচাতে পারে, আমি ওই ব্যথা থেকে মুক্তি পেতে পারি। তখন অনেকে আমাকে বলতেছে যে আমি একটা ও একটা বৌদ্ধর কথা বলে যে আমি একটা বৌদ্ধর কাছ থেকে এগুলো আনছি, বাট বৌদ্ধের বাড়ি ছিল পানছড়ি, রাঙামাটি না, ওই বৌদ্ধের বাড়ি ছিল যে পানছড়ি। তো আমাকে বলতেছে আমি পানছড়ি থেকে এগুলো আনছি, এনে আমাকে শুধুমাত্র কয়েকটা চুল দেওয়া হয়েছিল, আমি এগুলা কবুতরের মাংসের সাথে মিক্স করে তোমাকে খাওয়াইছি। তো তখন আমি ওর পা ধরে বলেছি আমি আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি কবিরাজের কাছে নিয়ে যাও। তখন সে আমাকে বলে আমি তোমার কাছে সব কিছু করতে পারি, কিন্তু তুমি যদি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে আমাকে বলো যে তুমি আমাকে বিয়ে করবা, আমাকে বিয়ে করবা। তখন আমি বলি যে অনেক তুমি তো জানো আমার একটা বিয়ে হয়েছে, তুমি তারপরেও কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ। সে আমাকে তখন একরকম তার সে একটু ইমোশনালি আমাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। তখন আমি বললাম যে তোমার পরিবার তো কখনো আমাকে মেনে নিবে না,
তোমরা এত বড়লোক মানুষ, আর আমার একটা বিয়ে হয়েছে, জানো একটা কবিরাজের সাথে আমার বিয়ে হয়েছে, এগুলো জানার পর কি তোমার মা কখনো এই ব্যাপারগুলো মেনে নিবে? তখন সে আমাকে বলে, আমি আমার পরিবারকে জানাবো না, তোমাকে গোপনে বিয়ে করব। আমি বললাম যে না না উনি, তুমি আমাকে আগে সুস্থ করে আমি সব কিছু ঠিক করবো। ও আমাকে বলে, আমি সুস্থ তোমাকে একটা কারণে করতে পারি, তুমি যদি কোরআন শরীফ ছুঁয়ে আমার সামনে শপথ করো যে আমি যা বলবো তুমি তাই শুনবা। তখন উনি কী করে, একটা আমাদের হচ্ছে কলেজের পাশেই একটা ছোটো মসজিদ ছিল, এবাদতখানা, ওখানে মানুষ নামাজ পড়তো, উনি ওখানে গিয়ে একটা কোরআন শরীফ নিয়ে আসে, আইন আমাকে বলে যে ঠিক আছে তুমি এটাতে ধরে তুমি বলো। আমি সেদিন কোরআনে হাত দিয়ে বললাম যে ঠিক আছে অনেক, আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি চাও তাও তুমি আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাও। এরপর দিন অনেক কী করে আমাকে নিয়ে যথারীতি আমি ওই অনিক আর হচ্ছে আমার বান্ধবী সুক্তা, আমরা তিনজনেই ওই কবিরাজের কাছে চলে যাই পানসুরিতে। যাওয়ার পর ওই কবিরাজের কাছে যাওয়া হয়, কবিরাজ আমাকে পানি পড়া দেয় আর আমার কোমরে একটা তাবিজ দেয়, আমার কোমরে একটা তাবিজ দেয়, আমার মাথার মধ্যে আরেকটা তাবিজ দেয়, মানে মাথার মধ্যে তাবিজটা এমনভাবে দিয়ে এটা চুল দিয়ে বেঁধে দেয়, দেখা যায় না, আমার কোমরে আরেকটা তাবিজ দেয়। দেওয়ার পরে আমাকে হচ্ছে আমাদের বাড়িতে আনার পরে আলহামদুলিল্লাহ তখনকার পর থেকে আমি একটু শান্তি ফিরে পাইছি, মানে তখনকার পর থেকে আমি একটু স্বস্তি ফিরে পাইছি। এরপর থেকে রাতের বেলা আমি মোটামুটি একটু ভালোভাবে ঘুমাইতে পারি, আমার আর কোনো প্রবলেম হয় না। তাবিজগুলো মানে খুবই ভালো। আবার উনি বলে দিয়েছে 3 মাস পরে তাবিজটা আবার চেঞ্জ করে নিতে হবে, মানে 6 মাসের কোর্স, 3 মাস পরে যখন আবার ওই তাবিজটা আমি পড়বো এরপর থেকে আমার আর কোনো প্রবলেম হবে না। এটা কবিরাজ বলে দিয়েছে, এটা পানসুরির কবিরাজ বলছে। এরপর থেকে আমি দেখলাম যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে অনেক তো আমাকে ভালোবাসি কথা বলছে, ও তো আমার সাথে অন্যায় কিছু করে নাই, আর ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য ও হয়তো আমাকে তাবিজ করেছিল। ও কিন্তু আমাকে বলছিল যে আমি কবিরাজের কাছ থেকে এই জিনিসটা এনেছিলাম শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, মানে এটা ও কিন্তু প্রথমে আমাকে বলছিল অন্যটা, অ্যান্ড লাস্টে ও বলতেছে যে এটা। তো আমাকে বলে যে দেখো আমি প্রথমে তোমার সাথে রাগ করে কথাটা বলছিলাম যে তুমি মরে যাবা, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে পাওয়ার জন্যই তোমাকে আমি তাবিজ করছিলাম, আর কোনো কারণ ছিল না। যাই হোক, এভাবে যেতে যেতে আমরা হচ্ছে ইন্টার কমপ্লিট করি, ইন্টারে ও পাশ করে আমিও পাশ করি, ভালো রেজাল্টই আমরা পাশ করি। পাশ করার পরে আমাদের এখানে রাঙামাটিতে হচ্ছে উনিকে আমাকে বলতেছে যে আমাকে বলতেছে যে তুমি তোমার বাবা মাকে বুঝাও যে আমরা চিটংয়ে ভর্তি হবো, আমার সাথে তুমিও ভর্তি হবা। তাই আমি বললাম যে আমার পরিবার থেকে আসলে আমার মায়ের পক্ষে সম্ভব না যে আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে রাঙামাটি নিয়ে আমার মা আমাকে পড়াশোনা করাবে। তো আমি চাচ্ছিলাম কি আমাকে চিটংয়ে দিয়ে আমার মা আমাকে পড়াশোনা করাবে। আমি চাই আমি আমাদের রাঙামাটি থেকে পড়াশোনা করব, এটা আমি তখন তাকে বলি। তো তার পরিবার থেকে সে চিন্তা করতেছিল যে চিটংয়ে ভর্তি হবে, কিন্তু সে চিটংয়ে ভর্তি না হইয়া সে রাঙামাটিতে আমার সাথে ভর্তি হয়। আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি, অ্যান্ড পড়াশোনা করার পরে একটা পর্যায়ে উনিকের সাথে আমার রিলেশন হয়ে যায়, মানে রিলেশন বলতে ও আমাকে যথেষ্ট বুঝে, আমিও তাকে যথেষ্ট বুঝি, আমরা দুজনকে মোটামুটি অনেক বেশি ভালোবাসি, আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক হয়ে যায়। আর আমার জীবনে যেটা ঘটে গেছে অনেক সেটাকে এটা কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিয়েছে, এবং সে বলতেছে যে তোমার কবিরাজের সাথে বিয়ে হওয়ার জন্য এটার জন্য আমি দায়ী, কারণ সে তার সমস্ত ভুলগুলোকে স্বীকার করে। আচ্ছা, আমাদের কলেজে কিন্তু তখন সুক্তও ভর্তি হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে তখন সুক্তও ভর্তি হয়, আমরা সবাই একসাথেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। যাই হোক, এভাবে হচ্ছে অনেক দিন মোটামুটি কেটে গেল। যাওয়ার পরে এখন পরিবার থেকে আমার আম্মা আবারও আমাকে বিয়ে দেওয়ার জন্য আবারও সে আগের মতোই উঠে পড়ে লাগছে যে আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে নানান মানুষ নানান কথা বলে, অ্যান্ড কবিরাজও হচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এই মানুষের কাছে বিভিন্ন রকমের নোংরা কথাবার্তা বলে, তো একটা সময় আমাকে বিয়ে দিতে পারবে না, এই কথা ভেবে মা আমাকে বিয়ে দেওয়ার জন্য আবারও সে আগের মতো পাগলামি শুরু করছে। তো যথারীতি তখন তো আমার অনিকের সাথে অনেক ক্লোজ সম্পর্ক, আমি অনিককে বলি যে অনিক এই ঘটনা, আমার আম্মা আমাকে বলতেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। তখন অনিক আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি আমার পরিবারের সাথে কথা বলবো। তো যথারীতি উনি কী করে, তার বাবা কিন্তু চিটংয়ে থাকতো, তার মা আর তার ছোটো বোন হচ্ছে রাঙামাটিতে থাকে। তখন সে তার মাকে যখন এই কথাগুলো বলে, তার মা তাকে স্ট্রেট বলে দেয়, মানে তার মা কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে ওভাবে চিনে না, মানে আমাদের পরিবার সম্বন্ধে কিছুই জানে না। ওর মা ওকে একটা কথাই বলে যে পড়াশোনা শেষ করো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, এরপর হচ্ছে তোমার বিয়ে শাদী, এগুলো নিয়ে ও কথা বলে। তখন উনি কী করে, উনিক আমাকে যখন এই কথাগুলো বলে, আমি তখন বলি যে তাহলে তুমি বলো কী করা যায়। তো উনিক বলে আমি কি আন্টির সাথে কথা বলতে পারি? উনিক আমার মায়ের সাথে কথা বলতে যাচ্ছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের সাথে কথা বলো, কোনো প্রবলেম নাই। তো একটা পর্যায়ে উনি কী করে আমাদের বাড়িতে আসে, আমাদের বাসায় এসে আমার আম্মার সাথে কথা বলে, আমার ভাইয়ের সাথে কথা বলে। তো উনি আমার ভাইয়াকে আর আম্মাকে অনেক সুন্দর করে বুঝায়, মানে ওর পরিবারের ব্যাপারে কিন্তু আমার ভাইয়া চিনে ওর বাবাকে, মানে ওর বাবা কিন্তু আমাদের এলাকাতে, আমি বারবার বলতেছিলাম যে অনেক বেশি টাকা পয়সার মালিক ওর বাবা। তো আমাকে বলতেছিল যে আমার ভাইয়া যখন ওর বাবার কথা বললো, আমার ভাইয়া এক কথা রাজি হয়ে গেল। তখন উনি আমার মাকে বলতেছিল যে আমি ওকে কোর্টে বিয়ে করব, পারিবারিকভাবে বিয়ে করব, তো আপনি হচ্ছে রাজি থাকবেন
থাকবেন, আর আমার পরিবার যেহেতু রাজি হচ্ছে না, একটা সময় হচ্ছে আমার সন্তানাদি হলে আমার পরিবার রাজি হয়ে যাবে। এটা বলার পরে তখন কি করে, আমার মনে হচ্ছে দিনটা ছিল মঙ্গলবারে আমার মা কি করে, কোর্টের মাধ্যমে আমার মা সাক্ষী থাকে, সুক্তা, আমার মা, আমার ভাইয়া, আমি আর অনিক, আরও একজন সাক্ষী থাকে। টোটাল হচ্ছে এই কয়টা জন মানুষের মাঝে অনিকের সাথে আমার 6 লাখ টাকা কাবিনে বিয়ে হয়। যাই হোক, বিয়ে হবার পরে আমি আমাদের বাড়িতে থাকতেছি, অনেক তাদের বাড়িতেই থাকতেছে। অনেকেও কলেজে ভার্সিটিতে যাচ্ছে, আমিও ভার্সিটিতে যাচ্ছি, আমরা পড়াশোনা করতেছি, কিন্তু ও ওর মতো, আমি আমার মতো, এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। বাট আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয় না, ও ওর মতো করে থাকে, আমি আমার মতো করে থাকি। এভাবে প্রায় 6 মাস কেটে যায়। 6 মাস কেটে যাওয়ার পর অনেকে আমাকে বলতেছে যে ও আমার সাথে থাকবে, আমার সাথে থাকার জন্য ও ভাইনা ধরতেছে। তো আমাকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করছি, সো আমি তোমার সাথে থাকবো না, এরকম করে আমাকে রিকোয়েস্ট করে। তাই বললাম আচ্ছা ঠিক আছে থাকবা, এরকম করে ওর সাথে আমার কথাবার্তা হয়। পরে ও কী করে, ওর পরিবারকে ব্যাপারগুলো জানায়, ও আস্তে আস্তে ওর মাকে, ওর ছোটো বোনকে ব্যাপারগুলো জানায়। ওভাবে বলে না যে ওর একটা রিলেশন আছে, এগুলো বলে আবারও আগের মতো। তো ওর মা আর ছোটো বোন সবসময় ডান পিঠে, ওর মা আর ছোটো বোন কোনোভাবে রাজি হয় না। তো একটা দিন ও ওর ছোটো বোনকে সব কিছু খুলে বলে যে এই ঘটনা, আমি একটা মেয়েকে বিয়ে করছি আজকে 6 মাস, আমি এটাকে অনেক ভালোবাসি, অ্যান্ড 6 লাখ টাকা কাবিনী বিয়ে করছি, সব কিছু বলে। ওর ছোটো বোন করে কি ওর মায়ের কাছে ব্যাপারগুলো বলে দেয়। বলে দেওয়ার পরে ওর মা ওর উপরে অনেক রেগে যায়। ওর বাবা আসার পর ওর বাবা ব্যাপারগুলো নিয়ে ওর খুবই প্রবলেম হয়ে যায়। আমি প্রায় 1 সপ্তাহের মতো অনিকের সাথে কোনো কথা বলতে পারি না। 1 সপ্তাহ অনিক ওদের পারিবারিক ব্যাপারগুলো নিয়ে সারাক্ষণ টেনশনে থাকে। 1 সপ্তাহ পর অনিকের সাথে আমার কথা হয় ফোনে। কথা হওয়ার পর আমি অনিকে জিজ্ঞেস করি যে অনিক আমাকে বলতেছে যে শোনো, আমার বাসায় ঝামেলা চলতেছে, আমি সব কিছু ঠিক করব। তখন অনিক কী করে, অনিক কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, অনেক চালাক, অনেক বুদ্ধিমান ছিল। ওর বাবা মাকে কেমনে কনভিন্স করে আমি জানি না। বাবা মাকে ঠিক করার পর ওর বাবা মা রাজি হওয়ার পরে পারিবারিকভাবে অনিককে আমাদের বাসা থেকে অনিকের পরিবার উঠে নেয়। তো উঠে নেওয়ার পরে ওরা আমাকে মেনে নেয়, ঠিক আছে, কিন্তু আমি ওদের বাড়িতে যাওয়ার পরে কখনো পুত্রবধূর মর্যাদাটা পাই না। প্রথম হচ্ছে যে আমার পড়াশোনাটা বন্ধ করাই দেয়, যেটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি যে স্বপ্নটা অনেক বেশি দেখছিলাম যে আমি পড়াশোনা করে অনেক বড় হব, বাট আমার পড়াশোনাটা বন্ধ করাই দেয়। যখন পড়াশোনাটা বন্ধ করে দেয় এরই মাঝে হচ্ছে, আচ্ছা আমি একটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে হচ্ছে কিন্তু সুক্তার বিয়ে হয়ে যায়। সুক্তার বিয়ে হয় ঢাকাতে সুক্তার যিনি হাজব্যান্ড, সে হচ্ছে একটা কলেজের প্রফেসর, সে হচ্ছে উপজাতি সাকমা সাথে ওর বিয়ে হয়ে যায় ঢাকাতে। তো এটা ওর বিয়ে হয়ে যাওয়ার পরের ঘটনা। তো এরপরেও অনিকদের বাসায় যখন আমাকে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাই যে বিভিন্নভাবে অনিকের মা এবং অনিকের ছোটো বোন আমার উপরে একরকম কথায় আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহারগুলো এরকম হয় যে ওরা পারতেছে না যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এভাবে আমার উপরে খুব বেশি অত্যাচার করে। এভাবে অত্যাচার করতে আমি অনিকে যখন এই ব্যাপারগুলো বলি, অনিকে আমাকে বলে কি করবা বলো, আসলে এখন আমি তো আর এরকম না যে কোনো জব করতেছি যে তোমাকে আলাদা রাখতে পারবো। উনি কিন্তু আমাকে বুঝে, যথেষ্ট বুঝে, আমি এটা অস্বীকার করবো না, আমাকে খুব বুঝে। তো এইভাবে যেতে ও আমাকে বলে যে দেখো আমাদের যদি একটা বাবু হয়ে যায় তাহলে কিন্তু আমার মা সব কিছু মেনে নেবে। আমি একজন বাসার বুয়া সেই কাজগুলো করে না। অনেকেই শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, পাশের বাড়ি থেকে কাপড় চোপড় ওর মা নিয়ে আসতো, আমাকে সে কাপড় চোপড়গুলো দিত ধোয়ার জন্য, পাশের বাড়ির ভিতরে, পাশের বাড়ির মানুষের এরকম কাপড় চোপড় নিয়ে এসে আমাকে কাপড় চোপড়গুলো দিত, আমি ওই কাপড় চোপড়গুলো ধুইতাম। এরকম অবস্থা হইতো, আমার খুবই কষ্টে আমার দিনগুলো কাটতো। তো যাই হোক, এইভাবে যেতে আল্লাহর রহমতে আমি একটা সময় বাচ্চা কনসেপ্ট করি। যখন বাচ্চা কনসেপ্ট করি তখন আমাদের একটা ব্যাপার হচ্ছে কি যে আমার একটা, তখন কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মোটামুটি, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু ধার্মিক টাইপের হয়ে যায়। তো আমি আর যখন বাচ্চা আমার পেটে বাচ্চা আছে তখনকার পর থেকে একটু অনিকের মা মোটামুটি একটু ভালো হয়। আগে যতটা আমার উপর অত্যাচার করতো বা আগে যতটা কাজের জন্য প্রেশার দিত, বা অতটা কাজের প্রেশার দেয় না, আমাকে একটু ছাড় দেয়, একটু সুযোগ দেয়। যাক, এইভাবে যেতে আস্তে আস্তে করে আমি মোটামুটি ওদের পরিবারের সাথে ওর সবাই ভালো, আমার সাথে ভালো হয়ে যায়। এরপরে প্রায় তার কিছুদিন পরে আল্লাহর রহমতে হচ্ছে 2 থেকে 3 মাস পরে আল্লাহর রহমতে আমি মা হই। আমি যখন মা হই আমার জীবনে সুখ ফিরে আসে, অনেক খুশি হয়, মোটামুটি সবাই অনেক খুশি। বাট আমার বাচ্চাটা বাসায় হয়, কোনো সিজারে হয় না, সিজার হয় না, নর্মালি বাসায় হয়। তো বাসায় হওয়ার পরে আমি কি করি, আমাকে একটা তেনা পেঁচিয়ে আমার কাছে যিনি বাচ্চাটা প্রসব করে, উনি ছিল একটা উনি একটা উপজাতি একটা মহিলা ছিল, উনি একটা হসপিটালে চাকরি করে, নার্সের চাকরি করে। তো উনি কী করে বাচ্চাটা এভাবে পেঁচিয়ে আমার কাছে দেয়। উনি কিন্তু আবার আমাকে চিনে ওই মহিলাটা, কারণ উনি জানে যে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে বা আমার ননদ আমার উপরে কী পরিমাণ অত্যাচার করে, উনি কিন্তু এগুলো জানে। উনি আমার সাথে মাঝে মাঝে অনেক ভালো সম্পর্ক, ওনার সাথে আমি মাঝে মাঝে কথাবার্তা বলি। তো উনি কী করে, বাচ্চাটাকে
এরকম করে ধুয়ে তেনা দিয়ে পেঁচিয়ে আমার কাছে দেয়, আমার কোলে দিয়ে উনি বলতেছে যে মানে উনি আমার কানের কাছে এসে বলতেছে যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটাতে কষ্ট পেও না, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার কথাটা শোনার পর তুমি রিপ্লাই করো, তুমি রাগারাগি করো না বা উত্তেজিত হইও না, কারণ তোমার শরীরের কন্ডিশন এখন খুবই খারাপ, মানে সুতরাং উগ্র মেজাজি হবা না, তাহলে তুমি তুমি খুব খারাপ অবস্থায় চলে যেতে পারো। আমি কথাটা কাউকে বলি নাই, আমি শুধুমাত্র তোমাকে বলতেছি তোমার শ্বশুর বা তোমার শাশুড়ি, আমার শ্বশুর কিন্তু তখন ওখানে ছিল, তো বলে তোমার শ্বশুর শাশুড়ি কিংবা তোমার হচ্ছে ননদ, আমি কারো কাছেই বলি নাই, আমি শুধু ব্যাপারটা তোমাকে বললাম, সেটা হচ্ছে তোমার যেই সন্তানটা হয়েছে সেই সন্তানটা পুরুষও না মহিলাও না, সে একটা হিজলা। কথাটা শোনার পর আমার এত কষ্ট হচ্ছিল, মানে আমি কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না, আমি কান্না করতে করতে উপরের দিকে তাকায় চিন্তা করতেছিলাম যে হায় রে আল্লাহ, এটাই বুঝি আমার কপাল, মানে এটাই বুঝি আমার জীবনে আছে, আমি আর কত কষ্ট পাবো। আল্লাহর দিকে তাকে আমি বলতেছি যে আল্লাহ তুমি আমার আর কত কষ্ট দিবে, আমি আর কত কষ্ট সহ্য করব। একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, আমি খুবই কান্না করি সেদিন। যাই হোক, এরপর থেকে আমি খুবই সতর্ক থাকি, আমার ছেলেটাকে মানে আমার এই বাবুটাকে আমি কারো কোলে দেই না, আমি খুবই সতর্কতার সহিত আমি বাবুটাকে রাখি, খুবই সতর্কতার সহিত। বাট এইভাবে মোটামুটি কিছুদিন যাওয়ার পরে, প্রায় 3-4 দিন যাওয়ার পরেই কেমন করে জানি ব্যাপারটা আমার শাশুড়ি জেনে যায়। আমার শাশুড়ি ব্যাপারটা জানার পর আমার শাশুড়ি আমাকে না বলে আমার শাশুড়ি সরাসরি ব্যাপারটা আমার শ্বশুরকে বলে, মানে অনিকের বাবাকে বলার পরে অনিকের বাবা অনিককে ফোন করে এই ঘটনাগুলো বলে। মানে অনিকও কিন্তু এই ব্যাপারটা তখন পর্যন্ত কিন্তু অনেক জানতো না। মানে আমি খুবই সাবধানে আমি সবসময় ওর কাপড় চোপড় পরায় রাখতাম, মানে কোনো সময় ওর কাপড় খুলতাম না যাতে ওরা বুঝতে না পারে। এখন এইভাবে কিছুদিন যাওয়ার পরে অনিক যখন ব্যাপারটা জানে, ওর পরিবারের সবাই জানতে পারে, তখন ওরা সবাই আমাকে বলতেছে যে বাচ্চাটাকে মেরে ফেলো সবাই, এবং অনিক নিজেও বলতেছে যে ঠিক আছে, এটা তো আমাদের সংসারের জন্য একটা বোঝা, আমরা এটা একটা হসপিটালে দিয়ে দিলে হসপিটালে একটা নার্সের সাথে আমি কন্ট্রাক্ট করব অথবা ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করব, ওরা হচ্ছে বাচ্চাটাকে কোনোভাবে হচ্ছে মানে ওরা কিছু একটা করে দিবে। তখন আমি বলতেছি যে আমার জীবন থাকতে আমি কখনো আমার বাচ্চাকে মারবো না, সে হচ্ছে উভয়লিঙ্গ হয়েছে তো কি হয়েছে, কিন্তু সে তো আমার সন্তান, ওর গায়ে তো আমার রক্ত বইতে আছে, তোমার রক্ত বইতে আছে, এটা আমি কেন করব। তখন আমাকে বলতেছে যে না, এটার পরই ওদের পরিবার থেকে আমার উপরে অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দেয়, ওর বাবা মা থেকে শুরু করে ওর বোন, মানে সবাই সুযোগ পাইলে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন, আমি মাঝে মাঝে সারা রাত জেগে থাকতাম কোনোভাবে আমার বাচ্চাটাকে না জানি ওরা নিয়ে যায়। এই খবরগুলো আমার ভাইয়া আর আমার মা জানতে পারে, তখন আমার ভাইয়া মা একেবারে সবাই একটাই কথা যে বাচ্চাটাকে ওরা মেরে ফেলার জন্য পরিকল্পনা করতেছে। তো এরকম করতে করতে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়, 1.5 থেকে 2 মাস হয়ে যায়। 2 মাস হয়ে যাওয়ার পরে তখন উনিকে আমাকে একদিন বলতেছে যে ঠিক আছে, তুমি যেহেতু এরকমই করতেছো, আমি তোমাকে একটা কথা বলি, আমরা হচ্ছে চিটংয়ে খবর দিই, চিটগংয়ে আমি খবর দিব কালকে সকালে, খবর দিলে যেই মানে হিজড়াদের যেই গ্রুপ আছে, ওই হিজড়াদের গ্রুপের আমি একটা লোককে খবর দিব, সেই লোকটা এসে তোমার বাবুটাকে এখান থেকে নিয়ে যাবে, তো সে হচ্ছে তোমার বাবুটারে পালবে। আমি বললাম যে বাবু তো এখনও দুধ খায়, এরকম দুধের একটা বাচ্চা কি মানে আমাকে ছাড়া বাঁচতে পারবে? তখনও আমাকে বলতেছে যে এই বাচ্চাটার প্রতি তোমার মায়া দেখে তো লাভ নাই, তাই না? তখন আমি আমার স্বামী অনেককে বলতেছিলাম যে অনেক শোনো, এই দুনিয়াতে ছেলেটা মানে ও উভয়লিঙ্গ হয়েছে তো কী হয়েছে, আমরা তার পড়াশোনা করি অনেক বড় বানাবো, ওর বিয়ে হবে না তাতে কী হয়েছে, আমাদের সাথেই থাকবে। তখন আমাকে বলে এরকম কি তুমি কখনো শুনেছিলা যে কোনো হিজলা কোনো পরিবারের মাঝে থাকতে? সে তো কোনো পরিবারের মাঝে থাকতে পারবে না, তাকে চলে যেতেই হবে। তখন আমি খুবই কান্না করি, আমি বলি যে না, এটা আমি কখনোই করতে পারবো না। এরই মাঝে আমি দেখতে পাই যে সকালবেলা অলরেডি অনেক ফোন করে দেয় হচ্ছে মানে চিটংয়ে ওদের হিজলাদের যে গ্রুপ থাকে, ওই গ্রুপে ফোন করে যে এই ঘটনা। তখন আমি জানতে পারি যে এর পরের দিন ওরা আসবে, ওরা অনেককে বলে যে ঠিক আছে, অনেক ঠিকানা দিয়ে দেয় যে এর পরের দিন আইসা ওরা আমার বাবুটারে নিয়ে যাবে। সন্ধ্যার দিকে আমি আমার মেয়েটার ও দেখতে কিছুটা মেয়ের মতো ছিল, মানে হাতে এরকম টুরু দিলে মানে বোঝা যায় না, মনে হয় যেন মেয়ে, এরকম মনে হয়। চেহারাটা এত মায়া। আমি ওর মুখের দিকে তাকাই, আমি ওর জড়াই ধরে ইচ্ছা মতো কান্না করতেছি আর বলতেছি আমার জীবন থাকতে আমি আমার মেয়েটাকে কোনো দিনও দিব না। সেদিন আমি করি কি, আমার যে ফ্রেন্ড ছিল সুক্তা, যাকে হচ্ছে ঢাকাতে বিয়ে দেওয়া হয়েছিল, আমি বলছিলাম, তো সুক্তার সাথে আমি ফোনে যোগাযোগ করে সুক্তাকে
শুক্তাকে বলি যে শুক্তা, এই ঘটনা, আমি তো এরকম রকম বিপদে পড়ছি, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? তখন শুক্তা আমাকে বলে কী হয়েছে? আমি তখন তার সব ঘটনাগুলো খুলে বলি। তখন সে বলে, হায় রে আল্লাহ, তোর কপালটাই বুঝে খারাপ, মানে তুই যেখানে যাস সেখানেই বিপদ, সেখানেই তোর কষ্ট, সেখানেই তোর হচ্ছে যন্ত্রণা, তুই কী করবি এখন? আমি বললাম যে আমি যদি এখানে থাকি, আমার সন্তানটাকে ওরা আমার বুক থেকে নিয়ে যাবে, আমি ঢাকায় চলে আসবো, তুই কি আমাকে তোর বাসায় একটু থাকতে দিবি? তো আমাকে বলতেছে, তুই আমার বাসায় থাকবি, প্রবলেম কি? আমার বাসায় তো আমি একাই থাকি, এখন তুই আসবি কীভাবে? আমি বললাম যে আমি আজকে রাতেই চলে আসবো। এটা বলার পরে ওরা, আমার স্বামী, সবাই যখন ঘুমায় যায়, আমি তখন কি করি, খুবই গোপনীয়তা রক্ষা করে আমি একটা সিএনজি আগেই ঠিক করে রাখি, ওই এলাকার একটা সিএনজি ঠিক করে রাখি। সিএনজিটাকে আমি যে জায়গায় আসতে বলি, আমাদের বাসা থেকে অনেক দূরে, মোটামুটি একটু দূরে, ওইখানে সিএনজিটাকে আমি আসতে বলি, সিএনজি ওইখানে এসে দাঁড়ায় এবং আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি হাইটে ওই সিএনজির মধ্যে উঠে আমি স্টেশনে চলে যাই এবং আমি বাস ছাড়ার, মানে বাস যে টাইমে ছাড়বে তার ঠিক হচ্ছে 2-3 মিনিট আগে আমি বাস স্টেশনে গিয়ে পৌঁছাই। তখন ওদের 2টা যাত্রী ছিল না, 2টা যাত্রী না আসা পর্যন্ত ওরা ছাড়বে না। তখন আমি ড্রাইভারকে অ্যাডভান্স টাকা দিই, আমি 2000 টাকা ড্রাইভারের হাতে দিয়ে ড্রাইভারকে একরকম রিকোয়েস্ট করে বলেছি, আমার মেয়ে অসুস্থ, তাকে ঢাকাতে হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য নিতে হবে, তাকে চিকিৎসা করতে হবে, আপনি একটু তাড়াতাড়ি গাড়িটা ছাড়ান। আমি একরকম ড্রাইভারকে 2000 টাকা ঘুষ দিয়ে আমি গাড়িটা ওখান থেকে স্টার্ট করাই। ঢাকাতে আসার পর আমার বান্ধবীর বাসায় আমি থাকতেছি, আমি আমার পরিবার, আমার ভাই বোন বা আমার আব্বা আম্মা, আমার মা, তারপর হচ্ছে আমার ভাইয়া, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমি কার সাথে কোনো যোগাযোগ করি না। আমি এখন অনেককে ছেড়ে দিই না, আমি এখন আমার স্বামী হিসাবেই আছে, বাট আমি ওদের সাথে কোনো যোগাযোগ করতেছি না। আমি শুক্তার সাথে শুক্তাদের বাসায় থাকতেছি। আমার সন্তানটা এখন মোটামুটি বড় হয়েছে, একটু মোটামুটি হাঁটতে পারে, হাঁটাচলা করতে পারে, অনেক বড় হয়েছে। তো এখন আমি যথারীতি হচ্ছে একটা গার্মেন্টসের চাকরি করি, বাট গার্মেন্টসের হচ্ছে আমি ক্যাশিয়ার হিসাবে জব করি। এই জবটা হচ্ছে আমার যে ফ্রেন্ড ছিল শুক্তার হাজব্যান্ড আমাকে ঠিক করে দেয়। একটা গার্মেন্টসের ক্যাশিয়ার হিসাবে চাকরি করি, মোটামুটি এখান থেকে আমি প্রায় 25-26 হাজার টাকার মতো বেতন পাই। এটা দিয়ে আমার সংসারটা আপন ভাইয়া অনেক ভালোই চলতেছে। মোবাইলে ঘাটাঘাটি করতে গিয়ে আপনি কিছু ভিডিও দেখলাম, শুনলাম আপনি মানুষের জীবনের গল্প প্রচার করেন। আমি জানি আমার জীবনের গল্পটা অনেক নোংরা, এটা আপনি প্রচার করবেন না আমি জানি, তো তারপর আমি আপনাকে কথাগুলো বলে রাখলাম। আপনাকে এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মনের কথা, আমার মনের কষ্টগুলোকে আমি হালকা করলাম। আমার মনের কষ্টগুলোকে আমি আপনার কাছে বলি, শুধুমাত্র হালকা করলাম, আর কিছুই না। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য আমার শুভকামনা। আপনার কণ্ঠটা আমার অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে রাতের বেলায় গভীর রাতে আপনার ছোটো ছোটো ভিডিওর কণ্ঠগুলো শুনে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার সন্তানটার জন্য দোয়া করবেন আপন ভাই। আমার অনেক স্বপ্ন যে আমি আমার সন্তানটাকে অনেক বড় বানাবো। আমি প্রমাণ করে দেবো যে হিজলা হইলে হিজলাদের দলে যেতে হয় না, হিজলারাও আমাদের সমাজে বসবাস করতে পারে। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমত হচ্ছে এই গল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি বুঝেন নাই, বা কেউ যদি ব্যক্তিগতভাবে তিথির সাথে দেখা করতে চান, ব্যক্তিগতভাবে যদি আপনি দেখা করতে চান, বা যদি এই গল্প সম্বন্ধে বিশেষ করে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আপনি আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন। আপনার যে সাইড আপনি বুঝেন নাই, আমি এটা আপনাকে আবারও বুঝিয়ে দিব। যথারীতি আমি শুক্তার সাথে কথা বলে, আমি তিথির সাথে কথা বলে আমি আপনাকে ব্যাপারটা আবারও বুঝিয়ে দিব যদি আপনি না বুঝে থাকেন। এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, প্রথম কথা। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে, ডিয়ার ভিউয়ার্স, উনি গল্পটা লেখার পরে আমাকে এটা লিখেছে যে উনি জানে যে এটা আমি প্রচার করব না। আসলে এটা প্রচার করার মতো ছিল না, উনি যেভাবে লিখেছিল কথাগুলো, ভাষাগুলো যেরকম ছিল, এইভাবে আসলে এটা প্রচার করার মতো না। আমি অনেকটা কেটে ফেলেছি, ধরেন ওনার গল্পের পুরো 3 ভাগের 2 ভাগ কেটে ফেলেছি, 2 ভাগ কেটে আমি শুধু 1 ভাগ রেখেছি, 2 ভাগ আমি সম্পূর্ণ কেটে দিয়েছি। ওনার এত নোংরা ওনার লাইফ স্টোরিটা ছিল। আমি আসলে ওনার গল্পটা পড়ার পর আমি চিন্তা করতেছিলাম যে এটা আসলে আমি এটার কী সলিউশন খুঁজে বের করবো। ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে জানি না যে এটা আসলে কী হলো। আমি আসলে প্যারানর্মাল ব্যাপারগুলোতে আমি বিশ্বাস করি না, ভৌতিক বা এগুলোতে আমি বিশ্বাস তো না, কিন্তু অ্যাজ এ একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে এটা আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা হচ্ছে কোরআনের মধ্যে আছে।
এই কথাটা কোরআনের মধ্যে আছে যে কোরআনে জিন ইনসান দুটোর কথাই বলা আছে। তো সুতরাং মানতে হবে যে হ্যাঁ, পৃথিবীতে জিন আছে, জিনের অস্তিত্ব এই পৃথিবীতে আছে, এটা আমরা মানতে হবে যে অ্যাজ এ মুসলিম হিসাবে। কিন্তু জিন যে কাজগুলো মানুষ জিনকে দিয়ে যে কাজগুলো করায় বা এগুলা ভূত তাবিজ তুমান, এগুলো আসলে আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনি বিশ্বাস করে একমাত্র আপনার ওপিনিয়ন থেকে আপনি বিশ্বাস করতে পারেন, বাট আমি এই ব্যাপারগুলোতে বিশ্বাস তো না। এখন কত হচ্ছে, জীবনের গল্পটা প্রচার করার পিছনে আমার মানে একদম সবচেয়ে বড় যে কারণটা, এটা আমি জানি আমার অনেক মেয়ে সাবস্ক্রাইবার আছে যারা আমার জীবনের রাত জেগে আমার এই জীবনের গল্পগুলো শোনে। ওই মেয়েগুলোর সাথে কিন্তু এই কাজগুলো ঘটে যেতে পারে এবং অহরহর ঘটে। আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, একটা ডাক্তার আমাদের লজ্জাজনক জায়গাগুলোতে হাত দেওয়ার পরে কিন্তু মানে মেয়েরা কিন্তু এই কথাগুলো পরিবারের কারো কাছে বলে না, বা ডাক্তার হাত দিয়েছে নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো বলে না। আপনি একটাবার চিন্তা করে দেখেন যে তিথি যদি প্রথমে তার কবিরাজ তাকে যে অফারটা করেছিল, সে যদি এই কথাটা তার পরিবারকে বলে দিত, বা তার যে বান্ধবী ছিল হচ্ছে সুক্তাকে বলে দিত, তাহলে কিন্তু তার এই প্রবলেমটা ফেস করতে হতো না, তাহলে কিন্তু তার জীবনে এই ভয়াবহ দিনগুলো দেখতে হতো না। সে কিন্তু না বলে কিন্তু সে প্রথম ভুলটা করেছে। আর সেকেন্ড কথা হচ্ছে হিজড়ার ব্যাপারটা, এটা আসলে মানে আমি মনে করতে পারি যে সন্তান হচ্ছে আল্লাহর দান। অনেকেই অনেক চেষ্টা করেও একটা সন্তানের মুখ দেখে না, আবার অনেকে হচ্ছে অনেকগুলো সন্তান পেয়ে যায়। সন্তান হচ্ছে সম্পূর্ণ আল্লাহর দান, সেটা হোক হিজড়া হোক ছেলে হোক মেয়ে, এটা সম্পূর্ণ আল্লাহর দান, এটা আল্লাহ কর্তৃক। তবে তিথি যেটা করেছে তাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই, সে তার সন্তানটাকে হিজড়ার দলে দিয়ে দেয় নাই, সে তার সন্তানটাকে নিয়ে ঢাকাতে পালায়ে আসছে এবং সে এখন অনেক বেশি ভালো আছে, আমাকে যেটা বললো। তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং তার জীবনে গল্পটা শোনার পর প্রথম থেকে আমি বলে আসছিলাম যে ডিয়ার ভিউয়ার্স, আমি পুরো শর্ট খেয়ে গেলাম, কথা বলার যেন ভাষা হারিয়ে ফেললাম। যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে রহমত করুক, মানুষ যাতে কখনো কারো জীবনে যাতে এরকম ঘটনা না ঘটে, আমি এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। ডিয়ার ভিউয়ার্স, যারা গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনেছেন সবার কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ একদম মানে যেটা বলে যে ভালোবাসা দৃষ্টিতে গল্পটা নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার প্রতি আমার রিকোয়েস্ট। কোনো নোংরা চিন্তাভাবনা গল্প নিয়ে করা যাবে না। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।